হতছাড়ি, এদিকে আয়। এভাবে পায়ের উপর পা তুলে বসে আছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর মা? অবনী সোফার উপরে বসেছিল, তখন কথাটি তার মামি এসে বলে। অবনী তার মামিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তিনি অসম্ভব রেগে আছেন, যার ফলস্বরূপ তার চোখ এবং মুখ লাল হয়ে রয়েছে। অবনী ভয়ার্ত গলায় জবাব দেয়, না আসলে মামি, তাহলে বাড়ির কাজগুলো করবে কে? না আসলে মামি, আমি করছি। তাহলে যা গিয়ে বাসনগুলো ধুয়ে রান্না কর। অবনী সেখানে আর না দাঁড়িয়ে সোজা চলে যায় কিচেনে। অবনী একটা অনাথ সন্তান। তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মামার সাথে থাকে এবং মামি কাজের লোকের মতো খাটায়। অবনী কিছু বলতে পারে না, বললেই তাকে মারে। সে তাদের এরকম অবিচার সহ্য করতে না পেরে অনেকবারই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সে বাড়ি থেকে বাহির হয়ে কোথায় যাবে? এই শহরে যে তার আর আপন বলতে কেউ নেই, কার কাছে যাবে সে? এসব কথা ভেবে অবনীর আর এ বাড়ির ছেড়ে যাওয়া হয় না। অবনী কাজ করতে করতে দুপুর হয়ে যায়। সে সবাইকে খাবার খাইয়ে থালা বাসনগুলো ধুয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে সে বিছানায় গাটা এলিয়ে দেয়। সারাদিনের পরিশ্রমে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। এই যে নবাবজাদি, পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, কাজগুলো করবে কে? অবনী তার মামির হঠাৎ রাগী কণ্ঠের কথাগুলো শুনে ঘুম ভেঙে যায়। কি হয়েছে মামি? কি হয়েছে মানে? পড়ে পড়ে যে ঘুমাচ্ছিস, বাড়ির কাজগুলো করবে কে? মামি, আমি তো সব কাজ গুছিয়ে এসেছি, এখন তো কোনো কাজ নেই। কাজ নেই মানে? কয়টা বাজে তোর খবর আছে? বিকাল 4টা বাজে, আর তুই বলছিস বাড়ির কোনো কাজ নেই? অবনী গরিব দিকে তাকিয়ে দেখে সত্যিই 4টা বাজে। না মানে মামি, ঘুমিয়েছিলাম তাই বলতে পারিনি। মনে থাকবে কি করে? মনে হচ্ছে এটা তার বাপের বাড়ি, যে যখন ইচ্ছে তখন ঘুমাবে আর উঠবে। যা গিয়ে কাজ কর। অবনী তার বাবার কথা শুনে তার দু চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা তার মামির অগোচরে। অবনী বিছানা থেকে উঠে দাঁড়ায়। আর শোন, আমার জন্য চা দিয়ে আসবি রুমে। জি মামি। অবনী চলে যায় কিচেনে, আর প্রথমে সে তার মামির জন্য 1 কাপ চা বানিয়ে চলে যায় তার রুমে। মামি আসবো? আস। আপনার চা। রাগ। অবনী চায়ের কাপটা রেখে চলে আসতে যাবে, তখন এই অবনী শোন, জি মামি। যারা স্কুল থেকে এসেছে কিনা দেখ। সে যদি স্কুল থেকে আসে তাহলে তাকে খাবার দিস। আচ্ছা মামি। অবনী সেখান থেকে চলে আসে জারার রুমে। এসে দেখে জারা স্কুল থেকে ফিরছে। যারা, কখন আসলি? এই তো মাত্র। তো খাবার খাবি? খাবার খাবো না তো কি খাবো? তোমার মাথা। অবনী আর কিছু না বলে কিচেনে চলে আসে, আর খাবার নিয়ে আবার চলে আসে জারার রুমে। যারা, তোর খাবার। রাখো, আমি হাত ধুয়ে আসছি। অবনী খাবার প্লেটটা টেবিলের উপর রাখে, আর যারা এসে খেতে বসে। যারা খাবার প্লেটটা হাতে দিয়ে সাথে সাথে অবনীর মুখের উপর ফেলে। অবনী কিছু বুঝে ওঠার আগে এসব হয়ে গেল। এইগুলো কি খাবার? ঠান্ডা কেন? যারা চিৎকার শুনে তার মা তার রুম থেকে চলে আসে। কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করবো না? এই ফকিনীর বাচ্চা, এগুলো কি খাবার এনেছে? অবনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন তার গালে কিছু একটা অনুভব করলো। তার মামি তার গালে থাপ্পড় মেরেছে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আই হতছাড়ি, তুই খাবারগুলো গরম করে আনতে পারিসনি? আমার মেয়েটা সারাদিন পরে এসে ঠান্ডা খাবার খাবে? যা গিয়ে খাবার গরম করে নিয়ে আয়, আর এইগুলো পরিষ্কার কর। অবনী চলে যায় আবার কিচেনে, আর খাবার গরম করে এনে দেয় এবং রুমটা পরিষ্কার করে দেয়। রাতের বেলা অবনী সবাইকে খাইয়ে রুমে চলে আসে। অবনীর মামা ব্যবসার কাজে বাহিরে গেছে, তাই এই কয়েকদিন তার সাথে কথা হয় না। অবনী নিজের রুমে গিয়ে তার আলমারি থেকে নিজের বাবা মার ফটোটা বের করে আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমরা? আমাকে নিলে না কেন তোমাদের সাথে? তোমরা জানো না তোমাদের ছেড়ে আমি ভালো নেই, অনেক কষ্টে আছি আমি, জানো তোমরা? মামি না আমাকে দিয়ে সারাদিন বাড়ির কাজ করায়, একটু ভুল হলে মারে, সারাদিন অবহেলা করে আমাকে। আমি ভালো নেই বাবা মা, আমাকে নিয়ে যাও তোমরা তোমাদের সাথে, আমি যার পারছি না এই অবহেলা নিতে। অবনী কান্না করতে করতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তা জানা নেই। ভোরবেলা ওই দূর মসজিদ থেকে ভেসে আসা আল্লাহর নামের প্রতিধ্বনিতে অবনীর ঘুম ভেঙে যায়। সে উঠে উজু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষে কোরআন তেলাওয়াত করতে বসে যায়। সকালে সবার জন্য নাস্তা বানানোর পরে টেবিলে সাজানো হলো। সবাই এসে বসে পড়লো। খাওয়া শেষে অবনী নিচু গলায় বলল, মামি আমার না আজ ভার্সিটি যেতে হবে। কেন ভার্সিটিতে যাবি? আর তুই যদি এখন ভার্সিটিতে যাস তাহলে বাড়ির কাজগুলো কি করবে? তোর মা এসে করে দিয়ে যাবে? মামি, যে মারা গেছে তাকে নিয়ে কথা না বললে হয় না? কি? আমার মুখের উপর কথা? আর ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় অবনীর গালে। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে।
যদি মুখে মুখে তর্ক করিস তাহলে এর থেকেও খারাপ হবে বলে দিলাম। অবনী আবারও ভয়ার্থ গলায় জবাব দেয়, মামি আমার না আজকে ভার্সিটিতে যেতেই হবে, একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তা না হলে আমার জন্য অনেক খারাপ হয়ে যাবে। ভার্সিটিতে যাবি? আচ্ছা যাবি, তার আগে বাড়ির সব কাজ সেরে তারপর যাবি। ঠিক আছে মামি, আমি বাড়ির সব কাজ করে দিয়ে যাব। সাহেলা বেগম রাগে গড়গড় করতে করতে চলে যায় তার রুমে, আর অবনীও চলে যায় বাড়ির কাজগুলো করতে। বাড়ির কাজ শেষ করতে করতে 9:30 বেজে গেছে, তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে যখন বেরিয়ে যাবে তখন তাই অবনী শোন, জি মামি কিছু বলবেন? এই ধর এগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে তারপর যাবি। কতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে অবনী বুঝতে পারে তার আজকে ভার্সিটি যাওয়াটা তার মামির মোটেও পছন্দ হয়নি। তার মামি এমনিতেও তাকে পছন্দ করতে দিতে চায় না, সে জোর করে এতটুকু পর্যন্ত এসেছে। একটু, কিন্তু মামি এগুলো ধুতে তো প্রায় ঘন্টাখানেক সময় লাগবেই, কিন্তু আমার তো সময় নেই। আমি কিছু জানি না, তুই আজ এগুলো ধুয়ে তারপর যাবি। অবনী ভালো করে জানে তার কাজ না শেষ হওয়া পর্যন্ত তাকে বাড়ির বাহিরে এক পা রাখতে দিবে না তার মামি, তাই সে কোনো উপায় না পেয়ে কাপড়গুলো নিয়ে কাঁচতে বসে যায়। কাপড়গুলো কাঁচতে কাঁচতে প্রায় 1 ঘন্টা লাগে। সে সেগুলো রোদে শুকাতে দিয়ে মামির কাছে বলে বেরিয়ে পড়ে। তার বাড়ি থেকে তার ভার্সিটি 10 টাকার ভাড়া, তাই অবনী প্রায় সময় হেঁটে যায়, কিন্তু আজকে আর হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এমনিতে তার দেরি হয়ে গেছে, তার উপর হেঁটে গেলে তো আরো দেরি হয়ে যাবে, তাই সে একটা রিক্সা নিয়ে চলে যায় ভার্সিটিতে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। অবনী ভিতরে ঢুকে পড়ে। অবনী, তোমার এত দেরি হলো কেন আজকে? আসলে স্যার কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে, আর হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে সিটে বসো। অবনী গিয়ে তার বান্ধবী মাহির পাশে বসে পড়ে। কি রে ফোননি, কি খবর তোর? এই তোরে কতবার বলবো আমাকে ফৈন্নি বলবি না? আমার বাবা মা আমার আকিকা করে এত সুন্দর একটা নাম রেখেছে মাহি, তুই সেটা না বলে শুধু ফৈন্নি বলে ডাকছিস কেন? ডাকছি বেশ করেছি, আরো ডাকবো, তোর কোনো সমস্যা? থাক বোন, তোরে আর কিছু কমো না, এবার একটু চুপ করে থাক, ক্লাসে মন দে। অতঃপর দুজনে ক্লাসে মনোযোগী হয়। একে একে তারা সকল ক্লাসগুলো করে। ক্লাস থেকে বাহির হবার পরে অবনী, স্যার যেতে বলছে। কোথায়? অফিসে। কালকে রাতে আমার কাছে একটা মেসেজ আসছে, সেখানে লেখা ছিল তার সাথে যেন ভার্সিটির শেষে দেখা করি। আচ্ছা চল। তারা দুজন নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে চলে আসে অফিসে। মে আই কাম ইন স্যার? আদনান সাহেব চেয়ারে কেস ফাইল ঘাটছিলেন, হঠাৎ সামনে তাকায়। ও তোমরা আসো। তারা দুজন ভিতর গিয়ে 2টা চেয়ারে বসে পড়ে। বলো কি খাবে, চা না কফি? স্যার আমরা এখানে খেতে আসিনি, কি জন্য ডেকেছেন সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, যে জন্য ডেকেছিলাম তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের কাজটা শেষ করো। স্যার চেষ্টা করছি, আশা করি অতি দ্রুত শেষ হয়ে যাবে। গুড। আর সবসময় নিজেদের কাছে পিস্তল রাখবে, কারণ এখন সন্ত্রাসীদের সংখ্যা বাড়ছে, তারা কখন তোমাদের উপর আক্রমণ করে বসে তা ঠিক নেই। ঠিক আছে স্যার। আর আমাদের চিনবে কিভাবে তারা? আমাদের তো পরিচয় নেই। তোমাদের নাম পুরো সিআইডি তে সিক্রেট, কেউ জানে না যে তাদের দুজন লেডি অফিসার রয়েছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ওকে, টেক কেয়ার। তারা দুজন বাহিরে চলে আসে। রে ফৈনি, তুই ভেতরে একটা কথা বললি না কেন? প্রথমত তুই আমারে আর ফকিন্নি বলবি না, দ্বিতীয়ত তুই যেখানেই থাকবি সেখানে আমার কথা বলার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা আমি যাই রে। যাই মানে? তুই প্রথমে আমার সাথে খাবার খাবি, তারপর যাবি। না রে, আজকে না, অন্য একদিন। এমনিতেই দেরি হয়ে গেছে, জানি না কপালে কি আছে। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই আমার সাথে এখন রেস্টুরেন্টে খাবি মানে খাবি। অতঃপর মাহির জোরাজোরিতে সে বাধ্য হলো রেস্টুরেন্টে যেতে। তারা দুজন খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে যায়। এদিকে অবনীর ভয়ে তার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে, কারণ মামি তার সামনে রাগী মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অবনী কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ তার অবস্থা কাহিল। আই হতছাড়ি, তোকে কি রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য বেরোতে দিয়েছে? চুপ। আসলে মাহি। আর এখন মাহির নাম দিয়ে চালিয়ে যাবি ভেবেছিস? কি মনে করিস তুই কি করিস না করিস আমি কিছুই জানি না? ছেলেটা কে ছিল? অবনী তার মামির কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। কোন ছেলে, কিসের ছেলে? মামি তুমি কিসের কথা বলছো? কিসের ছেলে? কিসের ছেলে যেন কিছুই জানে না। তোকে আজকে যারা স্কুল থেকে আসার সময় একটা ছেলের সাথে দেখেছে। অবনীর আর বুঝতে বাকি নেই কোন যেন তার সাথে এসব হচ্ছে। সে যারার দিকে তাকায় দেখে সে মুচকি হাসছে। মামি বিশ্বাস করো, যারা মিথ্যা বলছে। আমি কোনো ছেলের সাথে ছিলাম না, আমি তো মাহির সাথে ছিলাম। কি? তার মানে আমি মিথ্যা বলছি? মা বিশ্বাস করো, আপুকে আমি একটা ছেলের সাথে দেখেছি,
আর আপু কিনা আমাকে মিথ্যাবাদী বানিয়ে দিল। অবনীর মামি তার মেয়ের এরকম ন্যাকা কান্না দেখে রেগে আগুন হয়ে যায়, যার ফলস্বরূপ অবনীকে খেতে হয় থাপ্পড়। অবনী কিছু বলে না, চুপচাপ সেখানে থেকে চলে যায়। এভাবে চলে যায় আরো কয়েকটা দিন। এর ভিতরে অবনী মামাও চলে আসে। সে এসে যেন অবনীর উপর বিশাল পাথর দিয়ে দিয়েছে, কারণ তার মামা তার বিয়ে ঠিক করে ফেলেছে তার এক বন্ধুর ছেলের সাথে। মামা আমি বিয়ে করব না। মামা এবং মামি বসে বসে টিভিতে খবর দেখছেন। অবনীর এমন হঠাৎ কথায় তার দিকে ফিরে তাকায় এবং তাদের দুজনের চোখ ভীষণ লাল হয়ে যায়। তাদের দেখে সে ভয় পেয়ে যায়। কি বললি? আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমি আমার পড়ালেখা শেষ করতে চাই, আর ছেলেটাকে আমার অপছন্দ, শুধু নেশা করে। তুই বিয়ে করবি না, তোর ঘাড় করবে। মামি এই বিয়ে করব না আমি। তুই বিয়ে করবি না? তোকে কি আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো? তোর বাপ মা কি আমাদের অর্থ সম্পদ দিয়ে গেছে যে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? সে যত মানা করে তাতে কিছু হয় না। তাদের সিদ্ধান্ত আটক। তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না। সে না করলেই তাকে তারা বেকায়দায় মেরেছে। সে চুপচাপ সব সহ্য করেছে। দেখতে দেখতে তার বিয়ের দিন ঘনিয়ে এলো এবং যথারীতি বিয়ের কাজ শুরু হয়ে গেল। মা, মা, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। যারার এমন কথায় আয়েশা বেগম থ হয়ে যায়। তাদের মেয়েকে পাওয়া যাচ্ছে না, তাদের কি হবে? তাদের মান সম্মান এলাকাতে তারা মুখ দেখাবে কিভাবে? মা, তোমার কি হলো? চুপ করে আছো কেন? কি হয়েছে যারা? আব্বু, আপুকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? হুম। এখন কি হবে? তাদের কি বলবো আমি? আমার মান সম্মান তো গেলই, এখন আমি বরপক্ষকে কি বলবো? আব্বু, আপুর ঘর থেকেই চিরকুট পেয়েছি। দেখি। প্রিয় মামা, তুমি যখন এই চিরকুটটা হাতে পাবে তখন হয়তো তোমরা আমাকে পাবে না। চলে গেছি আমি তোমাদের থেকে, নিজের মতো করে বাঁচতে, নিজের মতো করে নিজেকে গড়তে। তোমরা বলতে না আমি তোমাদের বোঝা, তাই আজকে বোঝাটা কমিয়ে দিয়ে গেলাম। জানো মামা, আমি তোমাদের কাছ থেকে সারা দিন অবহেলা পাওয়ার পরেও কেন যেতাম না? কারণ তোমার মুখটা মায়ের সাথে মিলে যায়। তোমার দিকে তাকালে আমি আমার মাকে দেখতে পাই, আর মামিকে আমি মায়ের মতো দেখতাম, কিন্তু সে আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তবু আমি কিছু বলিনি। তোমরা আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু তা আমার অমতে, তাই আমি তোমাদের থেকে চলে যেতে বাধ্য হয়েছি। ক্ষমা করো তোমাদের মান সম্মান নষ্ট করার জন্য। আর আমি আবার আসবো আমার মায়ের বাড়িতে। আমার মায়ের বাড়ি আমার বাড়ি। তোমার যে বাড়িতে থাকছো সেটা তোমাদের বাড়ি না, আমার বাড়ি। ভাবছো কিভাবে জানলাম? তা না হয় রহস্যই থেকে যাক। তো যাই হোক, আমি আবার আসবো, এই আমিকে নিয়ে নয়, নতুন এক আমিকে নিয়ে। পাপীদের ধ্বংস করতে ফিরে আসবো এক নতুন আমি হয়ে। ভালো থাকবে তোমরা, আর নিজেদের যত্ন নিবে। যারার দিকে খেয়াল রেখো, সে এখনো ছোট মানুষ, তাকে সঠিক শিক্ষা দাও। তাকে এখন তোমরা যা শেখাবে সে পরবর্তীতে তাই করবে, তাই তাকে সঠিক শিক্ষা দাও। ইতি তোমার হতভাগী ভাগ্নি। হ্যালো মাহি। বল, তুই কোথায়? তোর না আজকে বিয়ে হবার কথা? দোস্ত, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তোর বাড়ির সামনে। তাড়াতাড়ি নিচে নাম। তুই দাঁড়া, আমি আসছি। তাড়াতাড়ি আয়। মাহি নিচে নেমে দেখে তার বান্ধবী গা ভর্তি গহনা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মুখের অবস্থা দেখে সে আর না হেসে পারল না। সে খিলখিল করে হেসে দিল। এই তুই হাসছিস কেন? তোকে দেখে। কেন, আমি কি কোনো জোকার নাকি যে আমাকে দেখে তোর হাসি পাচ্ছে? তার থেকে কম না তুই। কি বললি তুই? আরে রাগোস কেন? যা বললাম তা সত্যি। রোদে তোর মেকআপের যা অবস্থা হয়েছে না, দেখতে তোকে। তুই থাম, চল ভেতরে যাই। চল। তারা দুজন রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তা তুই বিয়েটা করলি না কেন? আমি বিয়ে করব না, কারণ এখনো পড়ালেখা বাকি। আর তার চেয়ে বড় কথা, মনের মতো কাউকে পায়নি। যার সাথে তারা বিয়ে ঠিক করেছে সে একটা নেশাখোর। তো কি হয়েছে? তুই তোর ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে দিতি। মাহি, মজা বাদ দে। আমার এখন ভালো লাগছে না। কালকে স্যারের সাথে দেখা করতে হবে এবং ঢাকা যেতে হবে। ঢাকা কেন? আমাকে আমার গোপন এজেন্ট বলেছে বড় বড় মাফিয়ারা সবাই ঢাকা তাদের নতুন আস্তানা করেছে, তাই তাদের ধরতে ঢাকা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। কালকে আমাদের যেতে হবে আবার। মে আই কাম ইন স্যার? তা তোমরা কি খাবে, চা না কফি? না স্যার, কিছু খাবো না।
ওকে, তা কি জন্য হঠাৎ? স্যার, আমি আমার একজন সিক্রেট সহকর্মী থেকে জানতে পেরেছি বড় বড় ডনরা সব ঢাকা তাদের আস্তানা খুলে সেখানে তারা সব করছে, এবং পুরো দেশের বিভিন্ন ড্রাগস থেকে শুরু করে সব তারা করছে। আদনান সাহেবের কপালের চিন্তার রেশ ধরা দেয়। সে গম্ভীর গলায় বলে, তা এখন কি করার? আমরা চাচ্ছি আমরা ঢাকা যাব এবং আপনি সব ব্যবস্থা করবেন, আর আমরা ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাই। ওকে, তোমরা যা যাবে তাই হবে। বাহিনা হয় যেতে পারবে, কিন্তু তুমি তোমার মামা মামিকে মানিয়ে কিভাবে নেবে? সাদ্দের কথা শুনে মাহি পিক করে হেসে দেয়। স্যার, ও তো বাড়ি থেকে পালিয়ে এসেছে, বিয়ের আসন থেকে। কি, ওর বিয়ে হয়েছে? না স্যার, হয়নি। ও পালিয়ে এসেছে। ওর মামা মামি তার বিরুদ্ধে গিয়ে তার বিয়ে দিয়েছিল, তাই সে পালিয়ে এসেছে। পালিয়ে এসে ভালোই হয়েছে, এক কামে দুই কাম। তা ঠিক আছে। তা তোমরা কোন দিন যেতে চাও? আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর তোমাদের আবারও সাবধান করছি, তোমাদের পরিচয় কেউ জানে না। তোমরা অফিসে আসো আমার বন্ধু মেয়ের পরিচয়, তাই তোমরা তোমাদের পরিচয় সবসময় গোপন রাখবে। আর হ্যাঁ, আমার 2 ছেলেও কালকে থেকে ঢাকা ভার্সিটিতে যাবে। তারা 2জন আর্মি অফিসার, তাই তাদের থেকে পারলে ভাব জমিয়ে নিও বলে একটা মুচকি হাসি দেন আদনান সাহেব। কিন্তু স্যার, আমরা আপনার ছেলেদের চিনব কিভাবে? যেখানে অবনী আছে সেখানে কোনো ব্যাপার না। কিন্তু স্যার, আমিও তো চিনি না। কোনো সমস্যা নেই, চিনে যাবে। তারা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে এবং তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে ঢাকার উদ্দেশ্যে। আর তারা বিকেল 4টার দিকে পৌঁছে যায় ঢাকা এবং আদনান সাহেবের দেওয়া ঠিকানাতে চলে। কি রে দোস্ত, এত বড় বাড়ি? তা আমিও তো দেখছি। স্যার, আমাদের জন্য এত বড় বাড়ি কেন রাখলো? চল ভেতরে যাওয়া যাক। তারা 2জন দারোয়ান থেকে চাবি নিয়ে ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই কল আদনান সাহেবের। হ্যালো। তোমার ঠিক মতো পৌঁছেছো জায়গা মতো? স্যার। তা বাড়ি পছন্দ হয়েছে তোমাদের, নাকি অন্য একটা দেবো? না স্যার, তার দরকার নেই। কিন্তু স্যার, বাড়িটা না নিলেও পারতেন। আরে পাগল মেয়ে, এটা আমার নিজের বাড়ি। এটার কথা শুধু আমি আর আমার বউ জানে, তাই তোমাদের সুবিধার্থে তোমাদের থাকতে দিয়েছি, এবং ভবিষ্যতেও তোমরাই থাকবে। বুঝলাম না স্যার শেষের কথাটা। না, কিছু না। কোনো সমস্যা হলে বলো। আর তোমাদের ভার্সিটির সোমবার থেকে, মানে মাঝখানে একদিন সময়, তোমাদের প্রয়োজনে যা দরকার কিনে নিও। ঠিক আছে স্যার। মাহি? পাশে তাকাতেই দেখে মাহি নেই। সে এতক্ষণ কথা বলাতে পাশে যে মাহি নেই সেদিকে তার কোনো খেয়াল ছিল না। এমা, এই মেয়েটা আবার কই গেল? মাহি, এই মাহি। আমি উপরে, চলে আয়। অবনী উপরে চলে যাওয়ার দেখে মাহি তার জামা কাপড় আলমারিতে রাখতে ব্যস্ত। কিরে, এতক্ষণের মধ্যে তোর জন্য রুমও ঠিক করে ফেললি? আর শুধু আমার জন্য না, আমাদের 2জনের জন্য, বুঝেছিস? তা কিছু কি খাওয়া লাগবে না? তাহলে যা, গিয়ে রান্না করে আন। বাড়িতে কিছু আছে যে রান্না করব? তুই অনলাইনে অর্ডার দে। দিচ্ছি। এই অবনী, চল, খাবার আসতে আসতে আমরা বাড়িটা ঘুরে দেখি। চল। তারা 2জন ঘুরতে ঘুরতে ছাদে চলে আসে। ছাদ থেকে ঢাকা ব্যস্ত শহরকে সুন্দর মতোই দেখা যাচ্ছে। এ হচ্ছে ঢাকা ব্যস্ত শহর। মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য নিজের গ্রাম, নিজেদের আপনজনদের রেখেই ব্যস্ত শহরে আসে। আবার কেউ ঘুরতে আসে। বড় লোকটা তাদের উপর ধারি করে। প্রায় সন্ধে নেমে এসেছে এই ব্যস্ত শহরে। কেউ এখন ছুটে চলছে বাড়ির দিকে সারাদিনের রোজগার নিয়ে, আবার কেউ ছুটে চলছে তাদের চাকরিতে। মানুষের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে তাকে প্রতি সেকেন্ড লড়াই করে বেঁচে থাকতে হয় এই ব্যস্ত শহরে। এই ব্যস্ত শহরে কেউ একদিন না খেলেও একজন এসে জিজ্ঞেস করবে না খেয়েছে কিনা। সবাই তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, তাই তাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। আমার জীবনেও লড়াই ক্ষেত্র, সেখানে আমি প্রতিনিয়ত লড়াই করে বেঁচে আছি সবার সাথে। তার মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি মনে হয় ব্যর্থ। এই অবনী, দেখ তো, এই 2টা ডেলিভারি বয় না? অবনী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তখন মাহি জোর ধাক্কা দিয়ে কথাটা বলে। তার কথা মতো আমি নিচে তাকিয়ে দেখি 2টা ছেলে বাড়ির গেট দিয়ে বাড়িতে আসছে। তাদের দেখে বোঝা যাচ্ছে না ডেলিভারি বয়, কিন্তু তবুও মেনে নিতে হয়। তারা 2জন ডেলিভারি বয়। তাহলে দেরি করছিস কেন? চল, নিচে গিয়ে খাবারগুলো নিয়ে নেই। তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি। ওকে বাবা, যা। মাহি নিচে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে ছেলেগুলো চলে যায়। অবনী চলে আসে নিচে আর 2জনে খেয়ে নেয়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে।
আকাশ চারদিকে নেমে আসছে ঘন অন্ধকার। মাহি চল ছাদে যাই, এই ব্যস্ত শহরের সন্ধ্যাটা উপভোগ করি। চল। তারা দুজনে চলে যায় ছাদে। সন্ধ্যায় ঢাকা শহরকে যেন অন্যরকম লাগছে। চারদিকে লাল নীল সবুজ বাতি জ্বলছে আর গাড়ির ব্যস্ততা, যেন এক মনোনীয় পরিবেশ। তারা দুজন সন্ধ্যা উপভোগ করে নেমে আসে নিচে এবং 10টা নাগাদ গল্প করে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নেয়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। এই অবনী, আমি শপিং এ যাব, তুই যাবি? যাব। আমারও শপিং করতে হবে কিছু। বাড়ি থেকে আসার সময় তো কিছু আনতে পারিনি। তাহলে চল দুজনে একসাথে যাই। চল। তারা দুজন রেডি, চলে যায় শপিং করার উদ্দেশ্যে এবং তারা তাদের প্রয়োজন মোতাবেক শপিং সেরে নেয়। এই তোর আর কিছু লাগবে মাহি? না, আমার আর কিছু লাগবে না। তাহলে চল। তারা দুজন বেরিয়ে পড়ে শপিং সেরে। এমন সময় অবনী সজোরে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়। অবনী নিচে পড়ে যায়। সরি ম্যাম, আমি আসলে দেখতে পাইনি আপনাকে। কোনো ছেলের কণ্ঠ পেয়ে অবনী উপরে তাকায়। তখন কালকে সে ডেলিভারি বয় দুজন অবনীকে মাহি এতক্ষণ দাঁড় করিয়ে দিয়েছে। ম্যাম সরি, আসলে আমি আপনাকে দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা দুজন এখানে কেন? ধন্যবাদ ম্যাম, আমরা আসলে কিছু শপিং করার জন্য এসেছি। ও, তা তোমাদের নাম তো জানা হলো না। আমি আবির, আর এ হচ্ছে আমার ছোট ভাই আবির। আপনার দুইজন ভাই? জি ম্যাম, আর এখানে অবাক হবার কি আছে? ঠিকই তো আছে। মাহি তুই এত অবাক হলি কেন? না এমনি, চল বাড়ি যাব। চল। তারা দুজন বেরিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে, আর অন্যদিকে তারা দুই ভাই তাদের যাওয়ার দিকে এক মনে চেয়ে থাকে। এই তুই কি দেখছিস এত? কই কি দেখছি? তুই আমাকে বলছিস কেন? তুই নিজেও তো তাকিয়েছিলি এতক্ষণ। কই আমি তাকিয়েছিলাম? আর ভুলে যাস না, আমি তোর বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। আসছে আমার বড় ভাই, সম্মান দিয়ে কথা বলবি। চল ভাই, তোর সাথে আমি পারবো না। পারবি না তখন লাগতে আসিস কেন? সেটাই আমার ভুল হয়ে গেছে, এখন চল। চল। তারা দুজন শপিং করে তাদের বাড়িতে চলে যায়। এই অবনী, ছেলে দুইটা কি হ্যান্ডসাম না? তারা দুজন শপে মাত্র বাড়িতে এসে নিজেদের রুমে গিয়ে বসলো। এর মধ্যে মাহির এরকম কথা শুনে তার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। এরকম করে তাকিয়ে আছিস কেন? এতে এত অবাক হওয়ার কি আছে? না সেটা না, দুজন বলছিস কেন? কাকে পছন্দ হয়েছে সেটা বল, নাকি দুজনকেই পছন্দ হয়েছে? আরে না, দুজনকে না। আর কি যেন নাম, আবিদ। আবিদ, তাকে পছন্দ হয়েছে। আর আবির না কি যেন নাম, তাকে তোর জন্য রেখে দিলাম। আচ্ছা তুই প্রেম কর, না হয় তাকে বিয়ে করে নে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভুলে যাবি না আমরা এখানে একটা মিশনে এসেছি। না, তা ভুলবো কেন? মিশনও কমপ্লিট করব, তার নিজের জীবন সঙ্গীও খুঁজে নিব। তোর যা ইচ্ছা তা কর, কিন্তু ছেলেগুলো তো ডেলিভারি বয়। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর এগুলো দেখে হয় নাকি? ভালোবাসা তো হয় মন থেকে। আর তোরও তো একজনকে পছন্দ হয়েছে। কে বলেছে আমার পছন্দ হয়েছে? ওরা তো সাধারণ ডেলিভারি বয়। আমি বলছি, কারণ আমি তোর সাথে সেই ছোট্টবেলা থেকেই থাকছি, তাই তোর চোখ বলে দিবে সবকিছু। আরে বাদ দে তো এইসব কথা। ও আমি এখন বাদ দিব? এতক্ষণ তো আমাকে সুন্দর উপদেশ দিলি। অবনী কিছু না বলে চলে যায় ওয়াশরুমে। আয়নাতে নিজেকে দেখে নিজের অজান্তেই হেসে দেয়। আচ্ছা আমি কি কাউকে পছন্দ করি নাকি? তাকে ভালোবেসে ফেলেছি। যাই হোক, সেটা পরে দেখা যাবে, এখন নিজের মিশন শেষ করি। দেখতে দেখতে সেদিন চলে যায়। পরের দিন তারা দুজন তাদের নতুন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যায় নতুন জায়গা, নতুন ভার্সিটি। তারা দুজন কিছু চিনে না, তাই তারা দুজন কাউকে জিজ্ঞেস করে প্রিন্সিপালের রুম পর্যন্ত যায়। কামিং স্যার। আসো। তারা দুজন ভিতরে ঢুকে তারা তাদের কাগজপত্র দেয় আর প্রিন্সিপাল স্যার একজনকে ডেকে তাদের ক্লাসরুম দেখিয়ে দিতে বলে। তারা দুজন ক্লাসরুমে চলে আসে এবং কিছুক্ষণ পর স্যারও চলে আসে। এখানে মাহি আর অবনীকে। মাহি আর অবনী দাঁড়িয়ে যায়। তাদের দুজনকে সামনে নেওয়া হয়। এই দুজন হচ্ছে তোমাদের নতুন সহপাঠী, তাই তোমরা সবাই তাদের সাথে পরিচয় সেরে বন্ধুর মতো আচরণ করবে। জি স্যার, সবাই একসাথে বলে একে একে সবার পরিচয় পর্ব সেরে নি। যাও গিয়ে সিটে বসো। তারা দুজন গিয়ে নিজেদের সিটে বসে পড়ে। মাই ওই কামিং স্যার। তোমাদের দুজনের সমস্যা কি? প্রতিদিন দুজন দেরি করে আসো। কি করে আসো? ঠিক আছে, ঠিক আছে, বসো। তারা দুজন গিয়ে পেছনের সিটে বসে পড়ে।
অবনী এবং মাহি এতক্ষণ তাদের দেখতে পায়নি, শুধু তাদের কথা শুনতে পেয়েছে। কিন্তু তারা দুজন ভিতরে ঢোকার পর যেন ভূত দেখার মতো চমকে ওঠে। তবু অবনী নিজেকে সামলে নেয়। এই অবনী, এরা দুজন এখানে কেন? দেখতে পাচ্ছিস তারাও এখানে পড়ে। কিন্তু তারা না ডেলিভারি বয়? তো কি হয়েছে, তারা কি পড়তে পারে না? পারে। কেউ আর কোনো কথা বলে না। ক্লাস শেষ করে তারা দুজন বেরিয়ে পড়ে। এই অবনী, কিছু খেয়ে তারপর যা, খুব ক্ষুধা লাগছে। চল। তারা দুজন ক্যান্টিনে চলে যায়। সেখানে আবির আর আবিদও খাবার খাচ্ছে। মাহি আর অবনেও খেয়ে গিয়ে তাদের পাশে বসে। কেমন আছো? আপনারা এখানে কি কি? তোমরা এখানে যা করতে এসেছো আমরাও তাই করতে এসেছি। মানে আমরা যা করতে এসেছি তা করতে এসেছেন মানে? আরে তোমরাও পড়তে এসেছো আর আমরাও পড়তে এসেছি, এখানে ভয় পাওয়ার কি আছে? তা ঠিক। কি বিড়বিড় করে কি বলছেন? না কিছু না। কোনো সারা শব্দ নাই, এক ধ্যানে সামনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? এভাবে কি দেখছিস? না কিছু না। এই মাহি, সব কি আজকে দেখে ফেলবো নাকি? তোর কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হবে কেন? যেভাবে একে অপরের দিকে তাকিয়েছিলি যেন চোখ দিয়ে গিলে খাবি। বাদ দে তো। আচ্ছা। তারা সবাই খাবার খেয়ে যার যার মতো চলে যায়। রাতের বেলা অবনীর মোবাইলে কল আসে। এই মাহি, দেখ তো কে কল করেছে। এই স্যার কল করেছে। দে। আসসালামু আলাইকুম স্যার। কি খবর তোমাদের? সালামের জবাব দিয়ে, তা কাজ কতটুকু? আজকে মাত্র ভার্সিটি গেলাম, এখন দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। তা আমার ছেলেদের সাথে দেখা হয়েছে? হ্যাঁ আরে স্যার, আমরা তাদের চিনবো কিভাবে? আমরা তাদের নাম জানি না, তার উপর তাদের দেখিও নি। তাদের নাম বলেন প্লিজ স্যার। ওকে, বলছি। তাদের নাম হচ্ছে আবির এবং আবিদ। আবির আমার বড় ছেলে আর আবিদ ছোট ছেলে। ওয়েট স্যার, এই নামের দুজনকে আমি চিনি। কিভাবে? তারা দুজন ডেলিভারি বয়। খাবার অর্ডার করেছিলাম, তখন তারা এনে দিয়ে যায় এবং তারা আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে এবং একই ডিপার্টমেন্টে। তাদের ফটোগুলো দিবেন প্লিজ। আচ্ছা ওকে, দিচ্ছি। তারপর স্যার দুইটা ফটো পাঠায়। তা দেখে অবনীর মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিরে, তুই এরকম করে আছিস কেন? কই কিরকম করে আছি? মুখ দেখে মনে হচ্ছে কিছু দেখে শখ খেয়ে আছিস। আদনান সাহেব ফটোগুলো পাঠানোর পর অবনী দাঁড়িয়ে ফটোগুলো নিখুঁত ভাবে দেখছিল। তখন উপরোক্ত কতগুলো মাহি এসে বলে, তুই ঠিক ধরেছিস, এই যে ছবিগুলো দেখে শখ খেয়ে গেছি। দেখে কি এমন ফটো যে দেখে তুই শখ খাবি? অতঃপর অবনীর হাত থেকে মোবাইল নিয়ে নেই মাহি এবং চোখ দেয় মোবাইল স্ক্রিনের দিকে তাকায়। তারও চোখ বড় বড় হয়ে যায়। এ কি করে সম্ভব? এরা তো সেই ডেলিভারি বয়, আর এদের দেখে অবনী এত বড় শখ খেলো। তার চেয়েও বড় কথা, এদের ফটো অবনী পেল কোথায়? তুই এদের দেখে শখ খেলি, এরা তো সেই ডেলিভারি বয়, আর তুই তাদের ফটো কোথায় পেলি? তারা শুধু কি ডেলিভারি বয়? তা নয় তো কি, তারা কি কোনো রাজ্যের প্রিন্স নাকি? মাহি, মজা করবি না, তুই তাদের পোশাক দেখ। মাহি এতক্ষণ শুধু মুখগুলো দেখে অনেক কিছু চিন্তা ভাবনা করে ফেলেছে, কিন্তু গায়ের পোশাকের দিকে নজর দেয়নি। তাই সে নজর মোবাইলের স্ক্রিনের উপর এবং তার চোখ আরো বড় বড় হয়ে ওঠে। আর এদের গায়ে তো আর্মি পোশাক, তাহলে কি তারা? ঠিক ধরেছিস, আর্মি অফিসার। আর আমাদের স্যারের ছেলে। কি, স্যারের ছেলে? তাহলে তারা ডেলিভারি বয় হলো কেন? ভুলে যাস না, আমরা যেরকম মিশনে এসেছি তেমনি তারাও এখানে মিশনে এসেছে। আচ্ছা চল তো, খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। এসব নিয়ে পরে ভাবা যাবে। তোর তো শুধু খাই খাই, চল। অতঃপর তারা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আমিও ভালো আছি, আর তোর আম্মুও ভালো আছে। আবিদ কোথায়? এই তো কম্পিউটারে গেমস খেলছে। কি গেমস খেলছে মানে? তোরা না মিশনে গেলি আর সে গেমস খেলছে? আচ্ছা ঠিক আছে, তোদের কাজ কতটুকু গিয়েছে? আব্বু মাত্র আজকে ভার্সিটি গেলাম, চিন্তা করো না, আশা করি কিছুদিনের মধ্যে সন্ত্রাসীদের শনাক্ত করতে পারবো। আমিও সিআইডির দুজনকে পাঠিয়েছি, তারাও একই কথা বলেছে। কি, তুমিও দুজনকে পাঠিয়েছো? বলে যাস না, কাজটা সিআইডি টিমের উপর এসেছিল। আর তোদেরও আমি পাঠিয়েছি, তোদের কর্নেলের সাথে যোগাযোগ করে। তা ঠিক। আচ্ছা, তারা ছেলে না মেয়ে? তারা দুজনই মেয়ে, সব দিক দিয়ে পারফেক্ট আছে।
কিসের পারফেক্ট আছে আব্বু? না কিছু না, তোরা তোদের কাজ দ্রুত শেষ কর, তারপর তোদের বিয়ে দিতে হবে। তো আব্বু তুমি আছো শুধু বিয়ে নিয়ে। দ্রুত কাজ শেষ কর। বলেই লাইন কেটে দেয় আদনান সাহেব। এই তুই সারাদিন কম্পিউটারের ভিতরে পড়ে থাকিস কেন? জানিস না আমরা এখানে একটা মিশনে এসেছি? আরে বাদ দে তো, মিশন পড়া হবে, আগে নিজের জীবন সঙ্গী খুঁজে নেই। জীবন সঙ্গী মানে? তুই মাহির কথা বলছিস? দেখ, তার ফেসবুক আইডি মাহি চৌধুরী অনু। কি তুই এতক্ষণ বসে বসে এগুলো করছিস? তোর আবার ভাবি আসলো কোথা থেকে? বেশি ঢং করিস না, মনে করছিস কি আমি কিছু জানি না? বাদ দে, চল ঘুমিয়ে পড়ি। তুই ঘুমিয়ে পড়, আমার কাজ আছে। ওকে। এই মাহি ওঠ, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাই। আর একটু ঘুমাই মানে? সারা রাত ধরে চোর পাহারা দিয়েছিস? না, চোর পাহারা দিবে কেন? আবিদের সাথে কথা বলেছি। কি তুই আবিদের সাথে কথা বলেছিস মানে? ওফ, তোর জন্য একটু ঘুমাতেও পারবো না। আর আমি আবিদের সাথে কথা বলেছি, অন্য কারোর সাথে না তো। এতে এত অবাক হওয়ার কি আছে? তুই ওর নাম্বার পেলি কোথায়? আরে তুই যখন ঘুমিয়ে গেলি তখন মেসেঞ্জারে কথা হয়েছে। ও চল, ভার্সিটির সময় হয়ে গেছে। আচ্ছা তুই 5 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসি। কি হলো, বের হ, দেরি হয়ে যাচ্ছে তো। আর 2 মিনিট। 2 মিনিট করতে করতে তুই 1 ঘন্টা শেষ করে দিলি। এই তো শেষ। বাবা, এত সাজ কেন আজকে? বুঝবি না, চল। না, আমি বুঝবো কেন, চল। তারা দুজন বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারাও পৌঁছে যায় ভার্সিটিতে। গিয়ে দেখে আবির এবং আবিদ বসে আছে গাছের নিচে। তারা দুজন তাদের পেছনে গিয়ে দাঁড়ায় এবং অবনী আস্তে করে বলতে থাকে, সিআইডির এসিপি আদনান সাহেবের সন্তান আর্মি অফিসাররা কিনা শেষ পর্যন্ত ডেলিভারি বয় হয়ে গেল। অবনীর এরকম কথা শুনে আবির এবং আবিদ ঘাবড়ে যায়, যার ফলস্বরূপ তারা পিছনের দিকে তাকায় এবং অবনী এবং মাহিকে দেখতে পায়। কি 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 বলছেন আপনারা? আর্মি অফিসার, সিআইডি, আমরা কিছু বুঝতে পারছি না। এত সাধু সাজা লাগবে না। আর্মি অফিসার আবিরের উপর ডেলিভারি বয়। আবির আর আবিদ কিছু বলে না। হঠাৎ করে অবনী এবং মাহিকে দুজনে জড়িয়ে ধরে। আবির অবনীকে আর আবিদ মাহিকে এরকম হঠাৎ করে জড়িয়ে ধরাতে অবনী কিছুটা ঘাবড়ে যায় এবং চোটার চেষ্টা করে। অন্যদিকে মাহি তো আবিদকে নিজে থেকে জড়িয়ে ধরেছে। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অবনী হঠাৎ করে অনুভব করলো তার পেটের উপর কিছু একটা রাখা হলো। তাই সে চুপ করে দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। কোনো নড়াচড়া করবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন না। সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, না হলে সোজা গুলি করে দিব। আবিরের কথা শুনে অবনী হাসবে না কাঁদবে বুঝে উঠছে না। যে জীবন খেলায় তারা নেমেছে সেখানে মৃত্যুকে ভয় করতে নেই। সেখানে একটাই নিয়ম হয়, মারো না হয় মরো। মিস্টার আবির, আপনারা আমাদের গুলির ভয় দেখাচ্ছেন, আর এগুলো আমাদের কিছুই করতে পারবে না। আমাদের পরিচয় জানলেন কিভাবে? আমরা সিআইডি অফিসার, তাই কারোর পরিচয় জানতে বেশি সময় লাগে না। কি সিআইডি অফিসার? আবির চোখ বড় বড় করে তাকিয়ে কথাটা বলে। কেন, কোনো সন্দেহ আছে নাকি? তাহলে দেখুন। বলে মাহি তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দেখালো। এবার বিশ্বাস হলো? হ্যাঁ, গতকাল রাতে আব্বু বলেছে সিআইডির অফিসার দুজনও পাঠিয়েছে। ও হ্যালো মিস্টার আবির, আর কতক্ষণ জড়িয়ে রাখবেন? এবার তো ছাড়ুন। ও হ্যাঁ, সরি। ঠিক আছে, ওকে, যা হওয়ার হয়েছে, এবার কাজের কথায় আসি। এই তোরা দুজন দুজনকে ছাড়। জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই চলে যাবে। ঠং দেখলে বাঁচি না। তোরা তো চলে কেন? তুই পারলে ধরে রাখ না, বাধা দিছে কে তোকে? হ্যাঁ, চাইলে ধরতে পারেন। হ্যাঁ, চাইলে ধরতে পারেন। বোন আমার, এখানে আস, কথা আছে। আচ্ছা আসছি। তো কাজের কথায় আসি। কথাটা কি সেটা তো বলবি? বলছি। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আজকে ভার্সিটি থেকে ড্রাগস পাচার হবে। কি আজব। আজকে। তাই আজকে রাতে আমাদের সবাইকে আবার একসাথে হতে হবে। কিন্তু কোথায়, কি হলো? ভার্সিটির পেছনে যে পুকুরটা আছে সেখানে। আর তোমাদের নাম্বার দাও। কি, এভাবে তোমাকে তো আমি কোনো নাম্বার দেইনি। চিন্তা কর না, ও হ্যাকিং ভালো পারে, তাই তোমাদের সাধারণ নাম্বার বের করা তার কোনো ব্যাপার না। ও আচ্ছা, তোমাদের নাম্বার দাও। নাও, 0161036। আর তোমারটা? মাহি আবিদকে উদ্দেশ্য করে বলে। ও ঠিক আছে। এই অবনী, ওই ছেলেটা আমাদের ভিডিও করছে। কোথায়?
ওই যে গাছের পেছনে দেখ। অবনী আর বাকি সবাই গাছের পিছনে তাকাতেই ছেলেটা দিল দৌড়। আরে ধর ছেলেটাকে। সবাই উঠে ছেলেটার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু ছেলেটা বেশি দূরে যেতে পারে না। সবেমাত্র ভার্সিটি থেকে বের হয়ে কিছুটা গিয়ে আর ধরা পড়ে যায়। ধরা তো পড়বেই, কারণ তারা আর্মি এবং সিআইডি অফিসার। তাদের থেকে কি দৌড়ে পালিয়ে যাওয়া যায়? বলবো না। বলবি না? আচ্ছা। ঠাস করে একটা দেয় অবনী। কার লোকের গায়ে হাত দিয়েছে জানোস না, তোদের জানে মেরে ফেলবে। এই একে নিয়ে বেঁধে রাখ দেখি, তার কোন বাপ তাকে বাঁচায়। কিন্তু তাকে কোথায় রাখবো? চিন্তা করো না, তাকে আমরা আমাদের বাসায় রাখবো এবং তার থেকে জবাব নিব। তা ঠিক হবে। চলো তাকে নিয়ে তোমাদের বাসায় যাই। ছেলেটাকে নিয়ে তার 4 জন চলে আসে বাড়িতে এবং তাকে আলাদা একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। তার এখনো জ্ঞান ফিরেনি। তারা তাকে রাস্তায় পিটে অজ্ঞান করে ফেলেছে। ওর এখনো জ্ঞান ফিরেনি, চলো রুমে গিয়ে বসি। চলো। তারা সবাই রুমে যায়, গিয়ে অবনী এবং মাহির কপাল কুঁচকে যায়। এটা রুম নাকি অন্য কিছু, নাকি গরু ছাগলের থাকার জায়গা? তোমরা দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। এটি কি কোনো মানুষ থাকার রুম? কেন, আমরাই তো থাকি। তাহলে রুমটার এই অবস্থা কেন? ব্যাচেলার তো, তাই রুমের যত্ন হয় না, যখন যেটা যেভাবে পারি রেখে দিই। ও, রুম গুছাও। তারা সবাই রুম গুছিয়ে আবার চলে যায় ছেলেটার কাছে। এখনো জ্ঞান ফিরেনি তার। কি মারাই না মেরেছে। এই আবিদ, এক জগ পানি নিয়ে আয়। আবির পানি এনে আবিরের হাতে দেয়, আর আবির ছেলেটার মুখে ঢেলে দেয়। সাথে সাথে ছেলেটা চমকে উঠে যায়। তোরা আমাকে এখানে বেঁধে রেখেছিস, যদি বদ জানতে পারে তোদের জানে মেরে ফেলবে। তাই জানের মায়া থাকলে আমাকে ছেড়ে দে। আমাদের জানের মায়া? আরে আমরা যখন এই চাকরিতে ঢুকেছি তখন নিজেদের জীবনের মায়া ত্যাগ করেছি, আর তুই আমাদের মরার ভয় দেখাচ্ছিস? আমরা তো ঠিকই তোর বসকেও খুঁজে বের করে মেরে ফেলবো, কিন্তু তোকে এখন আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার বসকে মারবি তোরা? আরে তোদের মতো সব আর্মি সিআইডি আমার বসের পায়ের তলে থাকে, আর সেখানে তোরা তাকে মারবি? আরে তাকে দেখলে তো দেশ এমপি মন্ত্রীরা পর্যন্ত চেয়ার ছেড়ে দেয়, আর সেখানে তোরা। যত হাসার হেসে নে। এই আবিদ, আমার যন্ত্রপাতিগুলো নিয়ে আয় তো। আবির একটা বাক্স এনে রাখে আবিরের পাশে। আবির বাক্সটা খুলে এবং তার থেকে লোহার রড বের করে এবং জলিয়ার হাতুড়ি বের করে। তোদের একটাকে ধরতে পেরেছি, এখন তোর থেকে জানতে পারবো বাকি সবকিছু। ও আমি মরে গেলেও তো বলবো না। কে? আবিদ, ওর হাতটা এনে টেবিলের উপর রাখ। আবিরের কথা মতো আবির ছেলেটার হাত ধরে টেবিলের উপর রাখে। আবির তাতে একটা জলি রেখে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেয়। সাথে সাথে শোনা যায় একটি আর্ত চিৎকার, কিন্তু সে চিৎকার কারো কানে যায় না। ভালোই ভালোই বলে দে, না হলে এর থেকেও খারাপ হবে। মেরে ফেললেও বলবো না। ওকে, তাহলে মরেই যা, কিন্তু তোকে এত সহজে মারবো না, কষ্ট দিয়ে মারবো। আবির আবার বাক্সটা থেকে পেলাস বের করে এবং ছেলেটার আঙ্গুলে টেনে টেনে উঠিয়ে ফেলে আর বলতে থাকে, বলবি না। না না, মরে গেলেও বলবো না। ওকে আবির আবার বাক্সটা থেকে একটা ব্লেড এবং মরিচের গুঁড়া বের করে এবং ছেলেটার শরীর কেটে তাতে মরিচ দিতে থাকে। ছেলেটার মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, কিন্তু কারো সেদিকে কোনো খেয়াল নেই। বলবি না? বলছি ভাই, বলছি প্লিজ আমাকে ছেড়ে দেন। এই আবিদ, এক বালতি পানি এনে ওর গায়ে ঢেলে দে। আবির পানি এনে ছেলেটার গায়ে ঢেলে দেয়, আর ছেলেটা ছটফটানি কমে। বল। পানি? এই নে পানি, আর বল তাড়াতাড়ি। ছেলেটা পানির বোতল নিয়ে গপ গপ করে খেয়ে নেয় পুরোটা। তারপর বলতে থাকে, বল তোর বসের নাম কি? জানি না। এ কথা শুনে আবিদের মাথা গরম হয়ে যায়, আর সে রড দিয়ে এক বাড়ি মারে। ভাই বিশ্বাস করুন, আমি বসের নাম জানি না, তাকে কখনো দেখিও নি। তাহলে তোরা কাজ করতে কিভাবে? আমাদের একজন কাজ দিত, আর আমরা তার কথা মতো কাজ করতাম। সে বসকে দেখেছে, তার সাথে অনেকবার কথা বলেছে। কে সে? আর তোরা ড্রাগস আনতি কোথা থেকে? আমরা ভার্সিটি থেকে আনতাম, আর আমাদের ড্রাগস দিত ভার্সিটির প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? সে একজন শিক্ষক হয়ে এ কাজ কিভাবে করতে পারে? জি প্রিন্সিপাল স্যার। তোরা কিভাবে জানতে পারলি কোন দিন ড্রাগস পাচার করতে হবে? তারা আমাদের একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিত, এবং আজকে রাতেও ড্রাগস পাচার করবে। তোর সাথে আর কে কে আছে? আমাদের সাথে ভার্সিটির দারোয়ানও আছে। ও, তাহলে আজকে ড্রাগস পাচার হবে? জি।
ওকে, আর কি জানিস? ওকে আমি আর কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দেন। মুক্তি দিব, একেবারে চির মুক্তি। না, আপনারা এটা করতে পারেন না, আপনারা চিট আর কোনো শব্দ হলো না। ছেলেটার শরীর নিস্তেজ হয়ে গেছে। একটা বুলেট তার মাথার এপার ওপার হয়ে বেরিয়ে গেছে, আর সাইলেন্সার লাগানো গুলিতে দাঁড়িয়ে আছে অবনী। এদের মতো আবর্জনাকে বাঁচিয়ে রেখে লাভ নাই, এরা বেঁচে থাকলে আবর্জনা আরো বাড়বে। তাই বলে এভাবে মেরে দেবে? আরো কিছু জানতে পারতাম। ওর থেকে আর কিছু জানতে পারবি না, বাকিটা জানতে পারবি রাতে, শালা প্রিন্সিপাল থেকে। চল বাসায় যাব, আর তোমাদের সাথে রাতে দেখা হবে, এবং আবর্জনাটা ফেলে দিও। কোনো কথা নাই, তার দুজনের হা করে তাকিয়ে আছে। হা করে তাকিয়ে আছো কেন? মেরে ফেললে কেন? এখন গভর্নমেন্টকে কি জবাব দিবে? আমার কোনো জবাবদিহিতা লাগে না, আমি আমার মতো করে শুট করি। ওকে ফেলে দিও, বাই। বলেই মাহিয়ার অবনী বেরিয়ে আসে। চারদিকে অন্ধকার এবং গুলশান নীরবতা। চারজন মানুষ দাঁড়িয়ে সে অন্ধকারের ভিতরে। এই অপনি, রাত 1টা বাজে, এখনো তো কেউ আসছে না। আসবে, অপেক্ষা কর। এই আবির, কিছু দেখতে পেলে? না, সারা ভার্সিটি ঘুরে দেখিয়েছে, কিন্তু কোথাও সন্দেহজনক কিছু দেখছি না। ওকে ড্রোনটা রেখে দাও, আর ভেতরে চলো। তারা চারজন ভিতরে ঢুকে পড়ে এবং আস্তে প্রিন্সিপালের রুমের দিকে যেতে থাকে। প্রিন্সিপালের রুম থেকে কথার আওয়াজ আসছে। যা ভেবেছিলাম তাই হয়েছে, তারা রুমের ভেতরেই আছে। সাবধানে যাবে। তার সবাই আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে তাদের পজিশন নিয়ে নেয়। প্রিন্সিপাল স্যার এখন উল্টো দিকে ঘুরে আছে। আসো আসো আর্মি অফিসার এবং সিআইডি অফিসার, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের জন্য অপেক্ষা করছিলে মানে? কি ভেবেছিলে তোমাদের সম্পর্কে কিছুই জানি না? তোমরা যেদিন ভার্সিটিতে পা রাখলে সেদিন থেকেই আমি তোমাদের সম্পর্কে জানি। তাই এবার তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে কে? তোরা আমাকে মারতে পারবি না, বরং তোরা নিজেরাই মরবি। এ পর্যন্ত আমাদের কেউ ধরতে পারেনি, যারা ধরতে এসেছে তারাই ফিরে যেতে পারেনি, তোরাও পারবি না। আর আমার বসকে ধরা অসম্ভব। তোকেও মারবো এবং তোর বসকেও মারবো, তুই একা আছিস এখন। আগে নিজেদেরকে তো বাঁচিয়ে নে। বলার সাথে সাথে 4টা গুলি শব্দ হলো এবং 4টা গুলি এসে লাগে চারজনের বুকে, এবং রুমের কোণা থেকে বেরিয়ে আসে চারজন। সে চারজন আর কেউ না, ভার্সিটির বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, 2জন দারোয়ান। এরকম হঠাৎ আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আরো একটা করে গুলি এসে লাগে বুক ভরে, তারা লুটিয়ে পড়ে ফ্লোরে। প্রিন্সিপালের গুটি গুটি পায়ে হেঁটে আসে সামনে। আমি জানতাম তোরা আজকে আসবি। কিভাবে জানিস তোরা? যখন আমার লোক আরিফকে ধরেছিস ঠিক তখনই জেনে গেছি যে সে ধরা পড়েছে। কিভাবে জানলাম জানিস? তার শার্টের বোতামে একটা চিপ ছিল। তোরা যখন তাকে ধরে পিটিয়েছিস তখন সেটা ভেঙে যায়। তখন আমি জানতে পারি সে ধরা পড়েছে এবং সব বলে দিবে, আর তোরা এখানে আসবি। তাই আমি আগে থেকেই সব রেডি করে রেখেছি। আর তোরা এখানে এসেছিস মাত্র 2 দিন হলো, আর এসে আমার টক্কর দিচ্ছিস। আরে আগে আমাদের সম্পর্কে জান, বোঝ, তারপরটাই লড়তে আসিস। তারা আর কিছু শুনতে পায় না, চোখ জোড়া বন্ধ হয়ে আসছে না, আর পারছে না চোখ খোলা রাখতে। চোখ বন্ধ হয়ে গেল। এই যা, লোক ডেকে এদের রাস্তায় ফেলে দিয়ে আয়। এমনিতে আর কিছুদিন থাকলে মারা যাবে। শালা আমাদের ধরতে এসেছে, তোরা এসে এদের রাস্তায় নিয়ে ফেলে দিয়ে আয়। তারা এসে ওদের 4জনকে নিয়ে যায় এবং রাস্তায় ফেলে দেয়। এই চুপ, কোনো কথা বলবি না। বস কল দিয়েছে। হ্যালো বস। কাজ কতটুকু হয়েছে? বস, তাদের খতম করে দিয়েছি। গুড, আজ আর ড্রাগস যাবে না, যে যার মতো থাকো। ঠিক আছে বস, আপনি দেশে আসবেন কবে? দেরি আছে। ঠিক আছে বস। সকালে বসে অবনীর মামা এবং মামি তার বোন টিভিতে খবর দেখছে। হঠাৎ তাদের একটা খবর চোখ আটকে যায়, যেখানে অবনী এবং মাইকে দেখাচ্ছে সাথে 2টা ছেলেকে। নিচে হেডলাইনে বড় বড় করে লেখা, গতকাল রাতে বাংলাদেশ ট্রাক পাচারকারীদের হাতে ধরতে গিয়ে সিআইডি অফিসার অবনী জাহান এবং সিআইডি অফিসার মাহি চৌধুরী অনু আর আর্মি অফিসার আবির এবং আদিব ঘটনাস্থলেই মারা যায়। আমরা তাদের অফিসার চিহ্নিত করেছি। সিআইডির গোপন অফিসার ছিল অবনী জাহান এবং মাহি চৌধুরী অনু।
তাদের সম্পর্কে তাদের এসিপি ছাড়া আর কেউ জানে না। আর আর্মি অফিসার দুজন ছিল এসিপির সন্তান। এতটুকু পরে অবনীর মামা ভেঙে পড়ে। অবনী মায়া গেছে ভাবতেই তাদের কষ্ট হচ্ছে। তার থেকে বড় কথা, সে একজন সিআইডি অফিসার ছিল, কিন্তু ক্ষমা চাওয়ার সময় তাদের দিল না। অবনী চলে গেল তাদের ছেড়ে ওই আকাশে তারার মাঝে। অন্যদিকে আবির এবং আবিদের মায়ের ও একই অবস্থা, তাকে কোনোভাবে ঠিক রাখা যাচ্ছে না। কিন্তু আদনান সাহেবকে দেখলে মনে হবে না তার ছেলে এবং তার মেয়ের মধ্যে দুজন অফিসার মারা যায়নি। সে নিজেকে স্বাভাবিক রেখেছে। আর মাহির জন্য তো কেউ কাঁদবে না, কারণ সে এতিম আর কেউ নেই এই নিষ্ঠুর পৃথিবীতে, শুধুমাত্র অবনী ছাড়া। অবনী হচ্ছে তার মা, বাবা, বোন, ভাই, বান্ধবী, সবকিছু। তাই তার জন্য সে ছাড়া কাদার আর কেউ নেই। কিন্তু সে নিজেও চলে গেছে তার সাথে না ফেরার দেশে। তাহলে তার জন্য কাঁদবে কে? আবিদও তো চলে গেছে তার সাথে ওই দূর আকাশে। তাহলে কে কাঁদবে তার জন্য? কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই তার নিজের স্বার্থের জন্য খুঁজবে তাকে, ভালোবেসে কেউ তাকে খুঁজবে না। হ্যাঁ, নিষ্ঠুর পৃথিবীর নিয়মটাই এরকম। প্রয়োজনে সবাই কাছে টেনে নেয়, আর প্রয়োজন শেষে সবাই দূরে চলে যায়। কেউ তখন বাংলাদেশের কাছে রাখতে চায় না, সবার কাছে সে বোঝা হয়ে যায়। তখন সে ছুটে নতুন গন্তব্যে, নতুন স্বপ্নের আশায়, স্বপ্ন করে বাঁচার আশা নিয়ে। কিন্তু আমি কি নিয়ে থাকবো এই নিষ্ঠুর পৃথিবীতে? কাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখবো? সবাই যে স্বার্থপর, প্রয়োজন শেষে সবাই দূরে ঠেলে দেবে। তাহলে কাকে বিশ্বাস করে বাঁচবো? কাকে 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 প্রশ্নটা থেকেই যায়। এই আর কত ঘুমাবে? এবার তো ওঠো। আর একটু। না, আর ঘুম হবে না। সারা রাত অনেক ঘুমিয়েছো। আর একটু। সারা রাত ধরে কি চোর পাহারা দিয়েছো নাকি, যে এখন ঘুম থেকে উঠতে পারছো না? তোমাকে পাহারা দিয়েছি। আমাকে পাহারা দিয়েছো মানে? আর আবিদ কোথায়? হয়তো মাহির সাথে ছাদে। ও, এই কারণে শাকচুন্নিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখিনি। এখন এইদিকে আসো। কেন? আমি এখন যেতে পারবো না, নাস্তা তৈরি করতে হবে। আর ভুলে গেছো নাকি আজকে স্যার আসবে? ও বাবা, কিসের স্যার বাবা বলবে, বুঝছো? না, বুঝি না। বুঝলে নাই, তুমি এইদিকে আসো। না, যাবো না, তোমার মতলব খারাপ। আরে না, কোনো খারাপ মতলব নাই, আসো। আচ্ছা, এই এসেছি, এখন কি বলবে বলো। আবির একটা নেয়, অবনীকে নিজের বুকের উপর নিয়ে নেয়। এই তুমি বলছো কেন খারাপ মতলব নাই? এখন এগুলো কি? কোথায় কি হচ্ছে? আমি তো শুধু তোমাকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আবিদ, চলে আসবে। আসুক, সমস্যা কি? সে যে মাহির সাথে রোম্যান্স করে, তখন কি আমি কিছু বলি? ওকে আরিফ। আবির এবং অবনী কথা বলতে বলতে দুজনের চোখে গভীর ভালোবাসায় হারিয়ে গেছে। তাদের কোনো দিকে খেয়াল নেই। তখন হঠাৎ করে মাহি এবং আবির রুমে ঢুকে উপরিক্ত কথাগুলো বলে। তোদের এটা কোনো কাজ হলো? তোদের কোন রোমান্সে আমরা ব্যাঘাত ঘটাইছি যে তোরা শুধু আমাদের রোমান্সের ভিতরে এসে ঢুকে যাস? আর একটু পরে আসলে কি হতো? তোদের মহাভারত কি অসাধ্য হয়ে যেত? আরে দুলাভাই, তুমি এত রাগো কেন? আমরা কি আর ইচ্ছে করে ঢুকছি নাকি? ভুল করে হয়ে যায়, তার জন্য সরি। তাই বলে কি এত রাগ করবে? রাগ করবো না তো কি করব? হি 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 করে হাসবো? তা না হয় হাসো, সমস্যাটা কার বলো তো? এই মাহি, চল তো, নাস্তা বানাতে হবে। তারা দু ভাই মাথা ফাটিয়ে ফেলো ঝগড়া করে, সমস্যা নাই, আমরা আমাদের কাজ করতে চাই। আর হ্যাঁ, ভুলে যাবেন না আপনারা, আমাদের মিশনটা আনকমপ্লিট, তাই আজ থেকে আবার মিশনে নামতে হবে আমাদের। আচ্ছা, বলিনি তো। আর তোমার জন্য কি ভোলা যায়? সেটা কিভাবে তাদের ধরবে সেই চিন্তা নিয়ে পড়ে থাকো। একটু রোম্যান্স করার সময় দাও না তুমি। আর অন্যদিকে ওরা দুজন সারাদিন রোম্যান্স করে বেড়ায়, আর আমি, হাই রে ওরা কপাল। আর এই চুপ করো, তুমি সারাদিন শুধু বাজে চিন্তা করো। কোথায় ওই বেড়াদের কিভাবে ধরবো সেটা নিয়ে ভাববে, তা না উনি আছে অন্য চিন্তা নিয়ে। এই মাহি, চল তো, বাজে বকবক করার সময় নেই। চল। তাদের সেই আনকমপ্লিট মিশনের পর থেকে কেটে যায় কয়েকটা মাস। এই কয়েক মাস দেশে ড্রাগসের প্রচার অনেক বেড়ে গেছে। সেদিন রাতে প্রিন্সিপাল স্যারের লোক তাদের রাস্তায় ফেলে আসার পর সে রাস্তা দিয়ে নাইট ডিউটির পুলিশ জনাব আরিফ এবং তার সহকর্মীরা যান। সেখানে তাদের দেখে দ্রুত হসপিটালে নিয়ে যায় এবং তাদের মোবাইল চেক করে সিআইডির এসিপি আদনান সাহেবকে কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি কি সিআইডির এসিপি? কেন? আর আপনি কে? আমি ঢাকা থানা থেকে বলছি। আপনাদের টিমের 2টা মেয়ে আর 2টা ছেলে গুলি খেয়ে গুরুতর ভাবে আহত হয়েছে। তাদের মোবাইলে আপনার নাম্বার ছিল, আমি সেখান থেকে নিয়েছি। কি? তাদের নাম কি? কি যেন নাম?
এই তো আইডি কার্ড। মেয়ে দুইটার নাম অবনী জাহান আর মাহি চৌধুরী অনু, আর ছেলে দুইটার নাম আবির এবং আবিদ। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো তারা মারা যেত। ভাগ্যক্রমে আমার ডিউটি আজকে সেখানে পড়েছিল, তা না হলে কি হতো একবার ভেবে দেখেছেন? আচ্ছা, আপনি তাদেরকে মৃত বলে দেন। মৃত বলবো মানে? তারা তো জীবিত। আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন। কোন হসপিটাল আছে সেটা বলুন, আমি আসছি। ওকে স্যার। আর আমরা BRB হসপিটালে আছি, আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন। ওকে। কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আর এত রাতে কে কল দিয়েছে? কি বললো যে তোমাকে এরকম দেখাচ্ছে? আবির, আবিদ এবং মাহি আর অবনী মারা গেছে। আরে তুমি কি আমার সাথে মজা করছো? তারা মারা গেছে মানে? না, মজা করছি না, তারা সত্যি মারা গেছে। আজ রাতে তারা ড্রাগস পাচারকারীদের ধরতে গিয়ে সেখানে তাদের সাথে গোলাগুলিতে মারা যায়। স্পটেড। আমি যাচ্ছি তাদের আনতে। আর তাদের মুখও নাকি ঠিকমতো চেনা যাচ্ছে না। মিসেস জাহান আদনান সাহেবের কথা শুনে কাঠ হয়ে বসে থাকে আর আদনান সাহেব চলে আসে ঢাকাতে। তারপর থেকে আর দেখা হয়নি তাদের সবাইকে আদনান সাহেব নিয়ে যায় তার একটা সেফ হাউসে, আর তিনি তাদের ঘোষণা করেন মৃত। সেদিনের পর থেকে কেটে যায় কয়েক মাস, তারাও নিজেদের সামনে নিয়ে আবার আগের মতো হয়েছে। আর এতদিনে তাদের চারজনের ভালোবাসাটাও হয়ে গেছে গভীর। এই তোমরা আসো, নাস্তা রেডি। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? সারাদিন এইসব নিয়ে থাকো কেন বলো তো? আর তোরা যেখানে সেখানে এমন আলগা পিরিত না দেখালে হয় না? আর একটা কথা বললে না হয় না, আমরা যেখানে সেখানে প্রেম করব তাতে তোর কি? জলে কেন তোর? তোরা যা খুশি তা কর, আমি গেলাম। রাগে হন করে চলে যায়। আরে কই যাও? মরতে যায় যাবে। দিলে তো রাগিয়ে থাকে, এখন যাও গিয়ে রাগ ভাঙাও। আমি যাব কেন? আপনি যান, আপনার বউ আপনি যান। আবির খাবার নিয়ে চলে আসে রুমে। এসে দেখে অবনী কি সব কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। তাকে দেখে সেটা লুকিয়ে ফেললো। কি লোকালে আমার থেকে? কিছু না। কি জন্য এসেছো তুমি? কি জন্য এসেছি? আসো নাস্তা খাবে। আর না, আমি খাবো না, তুমি খাও। আরে রাগ করে না, আসো তো। তুমি না খেলে আমিও খাবো না। কিন্তু কি হলো? আমার দিকে তাকাও। আবির অবনীকে তার দিকে ঘুরিয়ে নেয়। আমার চোখের দিকে তাকাও অবনী। না প্লিজ, খেয়ে নাও না। লক্ষ্মীটি আমার। না, এবার খেয়ে নাও। এবার হয়েছে। এটা আরো আগে দিলে তো আর এত কিছু হতো না। খেয়ে নাও। তারপর তারা দুজন নাস্তা সেরে নেয় এবং দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। পশ্চিম আকাশে সূর্যি মামা হেলে পড়েছে। তার এই ভরা ক্লান্ত দিনটা যেন কিছুক্ষণের মধ্যে অবসর পাবে, তাই কমিয়ে নিয়েছে নিজের তাপ। আর ছেলে পড়ছে তার গন্তব্যে। তেমনি তারা চারজনও পা দিয়েছে এক নতুন অধ্যায়, যেখানে থাকবে শুধু রক্তের গন্ধ। রাতের অন্ধকারে চারদিকে ঝিঝি পোকা ঝিঝি করবে, আর চারজন মানুষ ছুটে চলবে তাদের আপন গতিতে খুনের নেশায়। তারা হয়ে গেছে সাইকো খুনের নেশায়। ভরা ক্লান্ত বিকেলে তারা চারজন বসে বসে গল্প করছে। গল্প বললে ভুল, তারা প্ল্যান সাজাচ্ছে। তখন হঠাৎ কলিং বেলটা বেজে উঠে। মাহি উঠে গিয়ে দরজা খুলে দেয়, দেখে স্যার। আদনান সাহেব এসেছেন। তিনি ভিতরে ঢুকে গিয়ে সোফায় বসে। কেমন আছো তোমরা? জি স্যার, ভালো। আরে পাগল মেয়ে, স্যার কিসের? বাবা বলে ডাকো। আবার স্যার? তোরা দুজনে তো আমার মেয়ে। তোদের আমি আমার ছেলের বউ হিসেবে নেব না নেব তার নিজের মেয়ে হিসেবে নেব। দুজনেই নিজেদের চোখের পানি আর বাদ মানছে না। দুজনেরই ফর্সা কোমল গালবে মুক্ত দানার মতো চোখের লোনা জল ঝরে পড়ছে। এ যেন দুঃখের কান্না না, এ যেন সুখের কান্না। কান্না তো আবশ্যক, কারণ তারা দুজনেই তো ছোটবেলা থেকে মা বাবার আদর পায়নি, বাবা মা বলে কাউকে ডাকতে পারেনি। আরে বোকামে কাঁদছিস কেন? আমাকে কি তোর বাবা ডাকতে পারবি না? কি আমার মেয়ের অভাবটা কি পূরণ করবি না? হ্যাঁ, অবশ্যই করব বাবা। বলে দুজন আদনান সাহেবকে জড়িয়ে ধরেন আর কান্না করতে থাকেন। পাগলি মেয়েরা, এবার থাম। তোরা যদি আর কান্না করিস তাহলে আমি কিন্তু এখন চলে যাব। না বাবা, আমরা আর কাঁদবো না। এই দেখো, আমরা কাঁদছি না, হাসছি। অবনীর কথায় তারা 3 পিক হেসে দেয়, যা অবনীর একদম পছন্দ হয়নি, যার ফলস্বরূপ আবিরকে খেতে জোরে এক লাথি, যা সবার অগোচরে। আবির লাথি খাওয়ার সাথে সাথে আউ বলে চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে রে আবির, এভাবে চিৎকার দিলি কেন? না বাবা, কিছু না। ও পিঁপড়া কামড় দিয়েছে, তাই না আবির? বাবা পিঁপড়া ছিল? পিঁপড়ার কাপড়ে এত জোরে চিৎকার দেওয়া লাগে নাকি? বড় পিঁপড়া ছিল, তাই না দুলাভাই? অনেক বড় পিঁপড়া। আরে অবনীর দিকে তাকিয়ে কথাটা বলে আবির।
এই, তুমি আমার দিকে তাকিয়ে এই কথাটা বললে কেন? তাহলে কি তুমি আমাকে পিঁপড়া বোঝাতে যাচ্ছ? আরে না, আমি তোমাকে বোঝাবো কেন? আমি তো বুঝিয়েছি। আবার তোরা থাম তো, সারাদিন কি এরকম ঝগড়াই করছ নাকি? বাবা ঠিকই ধরেছেন, এরা সারাদিন শুধু ঝগড়া করে, আলাদা আলাদা রুমে থাকে, যেন ওর তো রাতের বেলাতেও তাদের ঝগড়া হয়। জানি না এক রুমে থাকতে দিলে যে কে কার কি অবস্থা করবে কে জানে। এই, তুই চুপ কর। আচ্ছা চুপ। হায় আল্লাহ, এরা নাকি সিআইডি আর আর্মি অফিসার? হ্যাঁ, কপালে হাত দিয়ে আদনান সাহেব কথাটা বলে। ভূতের মুখে নাম লক্ষণ। বাপ্পা, তুই কোনো সময় কাজের কথা বলেছিস, আজ হঠাৎ কাজের কথা? আরে চুপ করতো তোরা। কাজের কথা আসি, দেশে যে ড্রাগস বাজার বাড়ছে সেদিকে কোনো খবর আছে তোদের? সারাদিন শুধু ঝগড়া করিস। আপনার দুই ছেলে আর মাহি সারাদিন গল্প নিয়ে পড়ে থাকে, আর এইসব বিষয়ে আমাকেই ভাবতে হয়। এই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে। রাখো তোমার ভালো লাগা, আমাদেরকে তো এখন আর ভালো লাগবে না। আচ্ছা, আমি কিছু বলবো না, তোরা শুধু মিশনটা দ্রুত শেষ কর আর আমি যাই। তোদের আম্মু তা না হলে টেনশন করবে। সে কি বাবা, খেয়ে যাবেন? না রে মা, তোদের যে দিন ছেলের বউ করে নিয়ে যাব, তখন তোদের হাতের রান্না মন ভরে খাবো। ঠিক আছে বাবা। তাহলে আমি আসি। সাবধানে যাবে, আব্বু আর আম্মুকে আমাদের সালাম দিবে এবং অতি দ্রুত আমরা মিশন কমপ্লিট করে ফিরে আসবো। আদনান সাহেব বাড়ি থেকে বের হয়ে যায়। তার আজকে রাত্রে শুরু প্রথম মিশন। আজকেই? প্রথম টার্গেট কে? দারোয়ান আকবর আলী। কিন্তু সে এখন কোথায় আমরা জানবো কিভাবে? তুমি তো একজন হ্যাকার, তাহলে তার ডিটেলস হ্যাক করো এবং একে একে সবার ডিটেলস হ্যাক করবে, শুধুমাত্র প্রিন্সিপালেরটা বাদে। ওকে আরিফ। তাহলে চলো সবাই সার্ভার রুমে। চলো। সবাই চলে আসে তাদের সার্ভার রুমে, আর আবিদ বসে যায় তার কাজে। অবনী বসে যায় বিশাল পর্দার কম্পিউটারের সামনে। অবনী বসে কম্পিউটার সুইচ অন করার সাথে সাথে পুরো ভার্সিটির এবং প্রিন্সিপাল স্যারের বাড়ি পর্যন্ত কম্পিউটার শো করছে। তা দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। এত অবাক হওয়ার কি আছে? এতগুলো সব ড্রোন শুট। তোর কাছে ড্রোন আছে? কই, আমাকে তো কখনো বললি না। মনে ছিল না, বাদ দে। কিন্তু ড্রোনগুলো তো আমাদের থেকে প্রায় 10 থেকে 30 কিলোমিটার দূরে। এত দূর থেকে এগুলো কন্ট্রোল করছো কিভাবে? এগুলো রেঞ্জ 100 কিলোমিটার, তাই এদের কন্ট্রোল করতে কোনো সমস্যা হয় না। ও এইবার মনিটরে চোখ দাও। তারা সবাই প্রায় 30 মিনিটের মতো রুমে বসে পর্যবেক্ষণ করছিল। এর ভিতরে আবিদ বাকিদের ডাটা অফ করে ফেলেছে। এই আপনি দেখ, আকবর আলী তো বের হয়ে যাচ্ছে। রেডি হও সবাই মিশনের জন্য। তাকে তার বাড়িতেই মারবো। বাড়িতে তাহলে? সমস্যা নাই, তাদেরকে তার পাপ কাজের ডিটেলস দিয়ে চলে আসবো। অবনের কথায় সবাই সম্মতি জানিয়ে তাদের মিশনের জন্য রেডি হয়ে নেয় আর বেরিয়ে পড়ে এক মন খেলার উদ্দেশ্যে। 4 জন মানুষ দাঁড়িয়ে আছে একজন মানুষের সামনে। মুখে তাদের কালো মাস্ক এবং পরনে কালো কোট। তাদের সামনে বেঁধে রাখা হয়েছে একজনকে। সে আর কেউ নয়, আকবর মিয়া। এই, তোর কাকে বেঁধে রেখেছিস জানিস না? তোদের জানে মেরে ফেলবো। আরে কুল, আকবর মিয়া এত তারা কিসের মারার জন্য? একবার ছাড়া পেয়ে নেই, তোদের এক এক করে গুলি করে মারবো। আরে মিয়া আন্নে, আপনারা তো কিয়া মারবেন? আমারই তো আন্নেরে মারতাম আইসি। কি আমাকে মারবি তোরা? তোদের মতো বাচ্চা ফোলা পাইন। আমি কারক জানিস না তোরা? আমি যদি মরেও যাই তোদের তারা ছাড়বে না। আরে তুই তো মরবি, সাথে তোর আতি পাতি মাস্তান সব মরবে। বাইরে রাস্তা, তোর বউ বাচ্চাকে দেখছিস না কেন? নাকি তুই বিয়েও করিসনি? হ্যাঁ, আমার বউ বাচ্চা গ্রামের বাড়িতে গেছে, তাদের কিছু করবি না তোরা? তাদের কিছু করব না, শুধু তোর কুকর্মের কথাগুলো জানাবো। তোরা কে রে? এতক্ষণ থেকে আমাকে বেঁধে রেখে বাজে বক বক করছিস? সাহস থাকলে মুখ খুলে সামনাসামনি হ। আচ্ছা দেখো তো আমাদের চিনতে পারছিস কিনা। এই কথা বলেই সবাই একসাথে মুখের মাস্ক খুলে ফেলে আর আকবর মিয়া তাদের দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। তোরা এখনো বেঁচে আছিস? কোনো কি ভেবেছিলি মরে যাব? আরে আল্লাহ যাকে এই দুনিয়াতে রাখবে তাকে বান্দা হাজার চেষ্টা করে মারতে পারবি না? তোকে বলেছিলাম এইটাই তোর শেষ সুযোগ। কথাটা বলার সাথে সাথে তার কপাল ছিদ্র করে একটা বুলেট মাথার এপার ওপার হয়ে যায় আর আকবর মিয়ার নিথর দেহ চলে ঢলে পড়ে চেয়ারের উপর। সবাই অবনের দিকে তাকিয়ে আছে আর হাতে থাকা সাইলেন্সার লাগানো গুলি এখনো তাক করা আছে আকবর মিয়ার দিকে।
তোকে বলেছিলাম এটাই তোর শেষ সুযোগ, পরের বার কোনো সুযোগ পাবি না দ্বিতীয়বার কথা বলার জন্য। ওকে নিয়ে ভার্সিটি গেটের সামনে ফেলে দাও, আর এই মেমোরি কার্ডটা তার বুক পকেটে রেখে দিবে। ওকে। তারা এক বোন মেয়েকে নিয়ে ফেলে দেয় ভার্সিটি গেটের সামনে। পরের দিন সকালবেলা আবির বসে বসে টিভিতে খবর দেখছে। সকল চ্যানেলে এই সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দারোয়া আকবর মিয়াকে কে বা কারা রাতের অন্ধকারে খুন করে ভার্সিটির সামনে ফেলে রেখে গেছে। খুনি প্রমাণ করা যায়নি, কে করেছে আর কারা করেছে শত্রুতা থাকতে পারে, কিন্তু আকবর মিয়ার পকেট থেকে একটি মেমোরি কার্ড পাওয়া গেছে। সেটার ভিতরে কি আছে তার খবর এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন চ্যানেলে। বিপদ মাত্র একটা গেল। বাকিগুলো যাবে খুব দ্রুত। এই নাস্তা রেডি, আসো। আর নিজেদের কাজের খবর নিজেরা দেখলে হবে? আরে বুঝোস না, তারা যে এটা করেছে তা দেখতে হবে না? বুঝি। কচু বুঝো, তুমি নিজে সবকিছু করে আর আমাদের পস্তাও। ভাইয়া ঠিক বলেছি ভাবি, সব তুমি করো আর তুমি মাহি আমাদের দোটাও। এটা কিন্তু আমরা মানবো না। মানলে মানো, না মানলে নাই। আরে বাদ দে তো মাহি, তাদের খেতে দে। এই আসো, খেয়ে উদ্ধার করো আমাদের। সারাদিন একটা কাজও করে না, শুধু বসে বসে মোবাইল ঘাটবে, না হয় টিভি দেখবে। আমাদের কোনো কাজ আছে যে আমরা করব? কেন, সারাদিন তো বসেই থাকো। আমরা যে সারাদিন রান্না করি, আমাদেরও তো একটু হেল্প করতে পারো তোমরা। না, তা না করে তারা রাজার মতো করে বসে থাকে দুজন। আচ্ছা বাবা, আজকে রান্না আমরা করব। কি আমরা? কেন, তুই পারবি না? অবশ্যই তুই পারবি না। বসে বসে তাহলে ভাবি বকা খেয়ে পেট ভরা। কে বলেছে রান্না করবে না? আমি তোকে বলেছি। বেশি বুঝোস কেন তুই? ও, আমি এখন বেশি বুঝি তাই না? এই তোমরা চুপ করবে? কে কতটুকু রান্না পারে আর কারটা ভালো হয় দেখা যাবে। হি হি হি। ওকে, তাহলে নাস্তা করে চলে যাও কিচেনে। তারা সবাই নাস্তা করে। অবনী এবং মাহি বসেছে টিভি দেখতে, আর আবির যায় রান্না করতে। এই ভাইয়া, আমি তো ঠিক মতো রান্না পারি না। তাহলে এতক্ষণ বড় বড় কথা বললি কেন? আমার থেকে শেখ। আসছে আমার থেকে শিখ রান্না, নিজেও তো পারি না রান্না। কে কে বলেছে তোকে আমি রান্না পারি না? এই তোমরা ঝগড়া করবে নাকি রান্না করবে? করছি। তারা দুজন সর্বপ্রথম চলে যায় পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ আউ করে একটা শব্দ হয়, আর আবির হি হি করে হেসে দেয়। হি হি হি? কি রে, এতক্ষণ তো আমাকে বললি, এখন তাহলে তোর কাটলো কেন? এতক্ষণে অবনী আর মাহি কিচেনে এসে হাজির। তাদের চিৎকারে তারা চলে আসে। এসে দেখে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তাদের হাত থেকে রক্ত পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ কারো ঠোঁটের কোমল স্পর্শে দুজনের হাসি থেমে যায়। অবনী আর মাহি তাদের আঙুলগুলো এতক্ষণে মুখে পড়ে নিয়েছে। তারা তাদের দিকে এক মনে তাকিয়ে আছে। কখন যে তারা দুজন তাদের আঙুল ছেড়ে দিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই। ওই কি দেখছো? হঠাৎ অবনীর প্রশ্নে তাদের ধ্যান ভাঙে। না, কিছু না। তোমাদের যে হাত কেটে গেছে সেদিকে কোনো খেয়াল আছে? তারা দুজন হেসেই যাচ্ছে। যে কাজ পারো না সে কাজ করতে আসো কেন? না মানে? হয়েছে, এবার যাও তোমরা দুজন। তারা দুজন কিচেন রুম থেকে চলে আসে, আর বাকি দুজন রান্না করতে থাকে। স্যার, আমাদের সাথে একজনকে কে বা কারা মেরে ফেলেছে শুনেছি। তার সকলে ড্রাগস পাচারের তথ্য নাকি পুলিশ পেয়েছে তার সাথে পাওয়া মেমোরি কার্ডে। চিন্তার বিষয় এটা। কে মারতে পারে তাকে, সাথে তার সকল কুকর্মের ডিটেলস। স্যার, আমার মনে হচ্ছে আমাদের উপর কেউ নজর রাখছে। কিন্তু কে? এই আর্মি আর সিআইডি অফিসারদের মেরে ফেলার পর থেকে তো আর কেউ এরকম আসেনি। স্যার, এটা খুব চিন্তার বিষয়। আর সবাইকে সাবধানে থাকতে হবে। আরে বাদ দে তো, একটা মরেছে তো কি হয়েছে? আমাদের কাজ তো আর থেমে থাকবে না। এরকম কত মরবে, কত আসবে। আর হ্যাঁ, আমাদের তো সকল ডাটা হ্যাক হয়ে গেছে। সেখানে একটাই লেখা, এসি ইজ ব্যাক। প্রিন্সিপাল স্যার কপালে আবার চিন্তার রেশ দেখা দিল, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি। তোরা আজকের মতো যে যার বাড়িতে যাও, আর ভয় পাবার কোনো কারণ নেই। সবাই যে যার মতো চলে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। এই তোমরা রেডি তো? ইয়েস ম্যাম, সবাই একসাথে বলে। তাহলে চলো বের হওয়া যাক। চলো। তারা সবাই আবার রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে, আর একটা খুনের নেশায়, এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় ভার্সিটির সামনে। তাদের আজকের টার্গেট দারোয়ান মফিজ নিয়া।
আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমরা কারা আর এত রাতে এখানে কেন? রাতের বেলা এই এলাকা মোটেও ভালো না, তোমরা চলে যাও এখান থেকে। যা বাবা, খালা সালামে যাওয়াটা দিল না। আবিদ মনে মনে কথাটা বলে তারা গতকালকের মতো মুখে মাস্ক এবং পরনে কালো কোট ছিল, তাই তাদের চিনতে পারেনি। আসলে চাচা আমরা রাস্তা ভুলে গেছি, তাই এদিকে চলে এসেছি। আর আমাদের না সামনের দিকে যেতে ভয় করছে, যদি আপনি আমাদের সাথে কিছুটা যেতেন। তোমরা তিনজন হয়ে ভয় করছো, আর তোমাদের দেখে মনে হচ্ছে অনেক বড় ঘরের সন্তান। প্লিজ চাচা, এই মোড়টা পার করে দিলে হবে। শুনেছি এই মোড়ে নাকি ভূত থাকে, আমরা আবার ভূত অনেক ভয় করি। আচ্ছা, তোমরা এত করে যখন বলছো তখন না হয় দিয়ে আসলাম কিছুটা। তারা সবাই এবং মফিজ মিয়া হেঁটে চলল। কিছুটা যাওয়ার পর মোড় পার হওয়ার সাথে সাথে আবির এবং আবির তাকে গাছের সাথে বেঁধে ফেলে। এই তোমরা কি করছো? এটা আমাকে বাঁধছো কেন? তোকে মারার জন্য। মফিজ মিয়াকে আর কোনো কথার সুযোগ না দিয়ে তার মুখে টেপ মেরে দেওয়া হয়। গতকালকে আকবর মিয়াকে মারতে আমরা প্রচুর কথা বলেছি, কিন্তু আজকে বেশি কথা বলবো না। শুধু একটা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি, না হলে খালাস। অবনী আর বাকি সবাই মুখের মাস্ক খুলে ফেলে। তাদের দেখে মফিজ মিয়ার চোখ বড় বড় হয়ে যায় আর মুখ আওয়াজ করছে। অবনী গিয়ে তার মুখের ট্যাপ খুলে দেয়। তো তোমরা বেঁচে আসিস? কেন, কি ভেবেছিস মরে যাব? বেশি সময় নষ্ট করব না, শুধু একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবি। তোদের বসের নাম কি? জানি না। আর কোনো শব্দ বের হয় না, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে তার। একটা গুলি এসে লাগে তার কপালে। গুলি হাতে দাঁড়িয়ে আছে অবনী। আরে বাবা, আজকেও তুমি মেরে দিলে, আমাদেরকেও তো মারার সুযোগ দিবে একটু। অবনী কাউকে সুযোগ দেয় না, সে সুযোগ নেয়। আর ওকে ভার্সিটির গেটের সামনে নিয়ে ফেলে দাও। হ্যাঁ, নিজে মারবে আর আমাদের বলবে ফেলতে। ফেলবে কিনা সেটা বলো। আরে ফেলবো তো, এই তো ফেলে দিচ্ছি। তারা দুজন মফিজ মিয়াকে ধরে এনে ফেলে দেয় ভার্সিটি গেটের সামনে, আর পিছনে তারা দুজন খিলখিল করে হেসে দেয়। এই ভাইয়া, কি চিল্লাচ্ছিস কেন? আরে রাগুস কেন? একটা সুযোগ আছে তাদের টিচ করার। বড় ভাইদের সামনে এগুলো বলতে লজ্জা করে না? আসছে বড় ভাই হতে। তোর মনে চায় ভাবে কিছু মুখেতে? কি মনে চায় না? কিন্তু কিভাবে? আমি যেভাবে করব তুইও সেভাবে করবি। ওকে। এতক্ষণে মাহি আর অবনী তাদের কাছে চলে এসেছে। এই মাহি, দেখো তো, আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে। কই দেখি। এই অবনী, দেখো তো, আমার চোখে মনে হয় কিছু পড়েছে। থাক, লাগবে না, আমি দেখে নিচ্ছি। আরে আমি কি বললাম, এদিকে আসো, আমি দেখে দিচ্ছি। তারা দুজন দুজনের চোখের কাছে নিজেদের চোখ নিতেই তারা দুজন তাদের নিজেদের চাঁট ফুট এক করে দেয়। মাহি এবং অবনী এরকম হঠাৎ লিপ কিসে ঘাবড়ে যায়, তবুও নিজেদের ঠিক করে হাত চাটতে চেষ্টা করে, কিন্তু তাদের সাথে না পেরে রেসপন্স দিতে থাকে। কিছুক্ষণ থাকার পর দুজন দুজনকে ছেড়ে দেয়। এই তোমাদের চোখে কি পড়ছিল? কি করবো বলো, তোমাকে বললে তো তুমি দাও না, তাই কৌশল করে নিয়ে নিলাম। মিশনে এসেও তোমাদের দুই ভাইয়ের লুচ্চামি গেল না। প্ল্যানটা ছিল কার? আবিদের। আবার হাসে? তোমার হাসি আমি ছুটাচ্ছি, এখান থেকে চেয়ে নি। এই তোরা চল, এখানে আর থাকা যাবে না, তোরা বাড়িতে গিয়ে ঝগড়া করিস। চল। অতঃপর তারা চারজন সেখান থেকে প্রস্থান করে। পরদিন সকালবেলা টিভিতে সেই আগের ন্যায় একই নিউজ। আজও ঢাকা ভার্সিটির দারোয়ান মফিজকে কে বা কারা খুন করে রেখে গেছে। আগের খুনের মতো খুনি এবং ক্রু রেখে যায়নি। পুলিশ ধারণা করছে তাদের খুন এবং এবারের খুনটা ওই একই ব্যক্তি করেছে। জানা গেছে মফিজ মিয়া ড্রাগ পাচারকারীদের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলেই চোখ রাখুন। দেখছো, আমরা অল্প কয়েকদিনে ফেমাস হয়ে যাব। আসছে প্রেমার শোতে। নিজের কাজ ঠিক মতো করো। আমি তো আমার কাজ ঠিক মতোই করছি, তুমি নিজের কাজ ঠিক মতো করো। সারাদিন শুধু ফাঁকিবাজি করো তুমি। কি আমি ফাঁকিবাজি করি? নিজে কাজে ফাঁকি দিয়ে আমার উপর চাপাচ্ছ? আসছে, আমি তার উপর আমার দোষ চাপাতে যাব? আমি আমার কাজ ঠিক মতোই করি। কিভাবে করো জানা আছে আমার। জানা থাকলে ভালো। তুমি এই তোরা তোদের ঝগড়া থামাবি নাকি সারাদিন ঝগড়া করবি? ঝগড়া কি আমি করতে আসছি নাকি সে? তুমি করতে আসছো আমার সাথে, সেধে সেধে ঝগড়া করতে। আমার বয়ে গেছে তোমার সাথে 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 ঝগড়া করতে যেতে। এই থাম বলতেছি, সারাদিন শুধু ঝগড়া করস কেন তোরা? ও এখন আমরা করলেই দোষ,
তোরা যে সারাদিন ঝগড়া করিস সেটার বেলায় কি হবে? শুধু আমরা ঝগড়া করলেই দোষ। যা বাবা, এখানে আমাদের টানার কি আছে? তোমরা তোমাদের মতো ঝগড়া করো না, তোমাদেরকে মানা করছে। আপনার বউ বোন আমার, আর কিছু বলবো না তোরে। তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো। তারা দুজন চলে যায়। এদিকে অবনী আর আবির বোকার মতো চেয়ে থাকে। তোমাদের কে মানা করছে? যা হবার তাই হয়েছে। স্যার, আসলে ও আমাদের একজন লোককে মেরে ফেললো। আপনি কিছু বলবেন না? হ্যাঁ স্যার, এভাবে চললে তো যে কোনোদিন আমাদেরকেও মেরে দেয়, জানা নেই। প্রিন্সিপাল স্যার গভীর চিন্তায় পড়ে যায়। তবুও সে নিজেকে ঠিক করে বলে, কিছু হবে না, আগামীকাল বস আসবে, আমরা সে গোপন আস্থানায়। তাহলে স্যার আমরা কি আসতে হবে? আচ্ছা, আজকে যা, ভার্সিটি ছুটি হয়ে গেছে অনেক আগে, আর কালকে ভার্সিটিতে আসতে হবে না, সোজা আমার আস্থানায় চলে আসবি রাতে। ঠিক আছে স্যার। দেখতে দেখতে দুপুর শেষে বিকেল, আর বিকেল শেষে রাত্রি। আর এই রাতেই কেউ একজন কাউকে মারার জন্য প্ল্যান সাজাচ্ছে। সে আর কেউ নয়, অবনী। আজকের প্ল্যানটা হবে ভিন্ন রকম। ভিন্ন রকম, কারণ শফিক এবং সবুজ স্যার ভাই, তারা একই বাড়িতে থাকে, আর তাদের ফ্যামিলির সামনে তাদের মারতে পারবো না। তার থেকে বড় কথা, তাদের থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তাই তাদের জঙ্গলের পাশে যে ভাঙা বাড়িটা আছে সেখানে তুলে আনবো। তো তোর প্ল্যান কি? তোদের কিভাবে তুলে আনবো? শোন, অবনী তাদের সবাইকে তার প্ল্যান বুঝিয়ে দেয়। বুঝলে সবাই? চলো। তাহলে চলো, বেরিয়ে পড়া যাক। আর সবাই তাদের নিজেদের প্ল্যান বুঝে নিয়ে বেরিয়ে পড়ে ঘরের পরে স্যারদের বাড়ির উদ্দেশ্য। অবনী আগে থেকেই তার ড্রোন নিয়ে তাদের উপর নজর রেখে বাড়ির ঠিকানা এবং পরিবার সম্পর্কে জেনে নিয়েছে। তাই তাদের বাড়ির ঠিকানা জোগাড় করা লাগলো না, সোজা গিয়ে অ্যাটাক। এই অবনী দেখ, ওরা তো দেখি টং দোকানে বসে চা খাচ্ছে। তাহলে আমাদের কাজটা তো আরো সহজ হয়ে গেল। কষ্ট করে তাদের বাড়ি থেকে তুলে আনতে হবে না। গাইস, রেডি হও। তারা দোকান থেকে বের হয়ে কিছুটা গেলেই অজ্ঞান হওয়ার স্প্রে মেরে তুলে নিব। আমরা রেডি। তারা সবাই অপেক্ষা করছিল তারা কতক্ষণে বের হবে। তাদের সে আর অপেক্ষার অবসান ঘটে কিছুক্ষণ পর। তারপর দুজন দোকান থেকে বের হয়ে যাওয়ার পর তাদের অজ্ঞান করে তুলে আনা হলো। গুলশান নীরবতা চারদিকে। কিছুক্ষণ পর দূরে কোথাও শেয়ালের এবং কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে। আর চারজন মানুষ পিস্তল হাতে দাঁড়িয়ে আছে দুজন মানুষের সামনে। সামনে দুজন মানুষের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এই, তোরা কারা? আমাদের এইভাবে তুলে আনছিস কেন? কেন চিনতে পারেন নাই স্যার? আরে মুখটা দেখলে তোদের চিনবো কি হবে? মানুষ কি চোখে দেখে চেনা যায় নাকি? ওকে, তাহলে দেখেন। তারা চারজন তাদের মুখের মাস্ক খুলে ফেলে। তাদের দেশে দুজনের চোখ বড়। তোরা বেঁচে আছিস? কিন্তু কিভাবে? সেদিন তো তোদের আমি নিজের হাতে মেরেছি, তাও বেঁচে গেলি কিভাবে? কিসের প্রশ্ন আর কিসের উত্তর? আমি এত কথা বলতে পারবো না। এই মাহি, তুই জিজ্ঞেস কর। স্যার, আপনাদের বেশি কিছু জিজ্ঞেস করব না, শুধু কয়েকটা প্রশ্ন করব, তার সঠিক উত্তর দেবেন। আপনার বসের নাম কি? জানি না। আপনাদের বস কোথায় থাকে? জানি না। আপনাদের বসকে পাবো কোথায়? আরে জানি তো, আমরা সব প্রিন্সিপাল স্যার জানেন। ওকে মাহি, তুই সর। আবির, এবার তোমার কাজ শুরু করো। আবির গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে তাদের সামনে, আর একটা বক্স রাখে টেবিলের উপর। সেটা থেকে সে প্রথমে প্লাস বের করে এবং আসিফ সাহেবের একটা নোক টেনে তুলে ফেলে। সে চিৎকার করছে কিন্তু সেটা কারো কান অব্দি পৌঁছাচ্ছে না। বল, তোদের বসের নাম কি? কথাটা বলতে বলতে আবির আবার বাক্স থেকে ব্লেড এবং মরিচের গুঁড়া বের করে। জানি না। আবির কোনো কথা না বলে উঠে সবুজ স্যারের গায়ে থাকা শার্টটা খুলে ফেলে এবং তার শাড়ির ব্লেড দিয়ে কাটতে থাকে। বলবি না তোদের কিছু? না। ওকে ফাইন, তোদের বলতে হবে না। আবির আবার তার শরীর কাটতে থাকে এবং তাতে মরিচের গোড়া ঢেলে দেয়। সে গগন পাঠানো চিৎকার করছে কিন্তু সেটা কারো কান অব্দি পৌঁছাচ্ছে না। বলবি না? বলছি প্লিজ, আর না, আমি পারছি না, প্লিজ ছেড়ে দাও আমাকে। আবিদ পানিটাই নে, ওর গায়ে ঢেলে দে। আবিদ আবিরের কথা মতো পানি এনে ঢেলে দেয়। নে, এবার বল। আসিফ ভাই, আপনি বলেন, আমি আর পারছি না। আশিক চৌধুরী আমাদের বসের নাম।
সে কি করে বা কোথায় থাকে আমরা কিছু জানি না, সব প্রিন্সিপাল স্যার জানেন। তাকে কোথায় পাবো? সে আগামীকাল আসবে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করার জন্য। আমাদেরও যেতে বলেছে, কিন্তু কোথায় আসবে সেটা বল। প্রিন্সিপাল স্যারের বাড়ির পেছনে তার একটা গ্যারেজ আছে, সেখানে আসবে রাতে। তাহলে এবার তোমরা তোমাদের কাজ সেরে ফেলো। আমরা তো সব বলে দিয়েছি, এখন আমাদের মুক্তি দে। মুক্তি দিব, চিরতরে মুক্তি দিব। বলে দুজনে পটাপট 2টা গুলি চালায়। 2টা বুলেট দিয়ে তাদের মাথায় এপার ওপার হয়ে যায়, নিথর হয়ে পড়ে তাদের শরীর। এবার চলো যাওয়া যাক। দাঁড়াও, ওদের ফেলা লাগবে না? না, ওদের এখানেই থাকতে দাও। এরা এখানে থাকলে আমাদের কাজটা আর সহজ হয়ে যাবে। আর এখন চলো, আমি আর কিছু বলতে পারবো না, আমার শরীর অনেকটা ক্লান্ত লাগছে। চলো। তারা সকলে চলে আসে তাদের বাড়িতে, আর সেই ঘুমিয়ে পড়ে। সবে অনেক ক্লান্ত, তাই বিছানার সাথে গা এড়িয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তা হারিয়ে যায় ঘুমের রাজ্যে। পরদিন সকালবেলা আবিরের ঘুম ভেঙে যায় মোবাইলের সাউন্ডে। সে ঘুম ঘুম চোখে মোবাইলে তাকায়। আদনান সাহেব কল করেছে। হ্যালো আব্বু। কিরে, এখনো ঘুমাচ্ছিস নাকি? কেন, কি হয়েছে? ওত, এত বেলা পর্যন্ত ঘুমানো লাগবে না। আর তোদের কাজ কতটুকু হয়েছে? কাজ আজকে শেষ হবে, আর বাকিটা অবনী জানে। এই অবনীর নাম্বার বন্ধ কেন? দেখ তো। অবনীর নাম্বার বন্ধ হতে যাবে কেন? আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। আবির লাইন কেটে দিয়ে চলে যায় অবনীতের রুমে। সে কি রুমে কাউকে পায় না? আবির তাদের না পেয়ে পুরো বাড়ি খুঁজে তাও পায় না। সে অনেকটা ঘাবড়ে যায় তাদের না পেয়ে, যে অনেকটা ভয় পেয়ে যায় কিছু একটা ভেবে। তারপর সে আর কিছু না ভেবে চলে আসে ছাদে। ছাদটাতে তাদের খোঁজা হয়নি। ছাদে এসে দেখে তারা দুজন দাঁড়িয়ে আছে। আবির গিয়ে তাদের পেছনে দাঁড়ায়। তোমরা এখানে? আর তোমাদের আমি সারা বাড়িতে খুঁজেছি, জানো কতটা ভয় পেয়ে গেছিলাম তোমাদের না পেয়ে। আরে এখানে ভয় পাবার কি আছে? ঠিক মতো খুঁজলে তো আমাদের পেয়ে যেতে। মাহি, তুমি একটু নিচে যাবে? আচ্ছা, যাচ্ছি। চলে যায় নিচে, আর আবির পিছনে দাঁড়ায় অবনীর পাশে। অবনীর হাতের উপর হাত রাখে সে। তোমার কি হয়েছে অবনী? কই, কি হয়েছে? আমার কিছু হয়নি। তোমাকে আজকে এরকম দেখাচ্ছে কেন? আর মোবাইল বন্ধ কেন? মোবাইলের চার্জ শেষ। আর আমাকে কিরকম দেখাচ্ছে? আজকে তোমাকে অন্যরকম দেখাচ্ছে। কোনো কিছু নিয়ে মন খারাপ? না। তাহলে মন খারাপ কেন? মামা মামি জারার কথা খুব মনে পড়ছে। কত মাস হয়ে গেল তাদের সাথে যোগাযোগ নাই। আরে বাবা, এখানে মন খারাপ করার কি আছে? আজকে তো আমাদের মিশনটা শেষ হবে, তারপর না হয় আমাদের সাথে গিয়ে দেখা করে আসবে। এবার একটু হাসো প্লিজ। আবির অবনীকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে নেয়। অবনী কোনো বাধা দেয় না, সেও আবদ্ধ হয়ে যায় আবিরের বাহু ডোরে। দেখতে দেখতে চলে আসে সেই দিনটা, চলে আসে দিনের শেষের রাত্রি। অবনী, প্রিন্সিপাল স্যারের গ্যারেজ কোথায়? আমরা জানবো কিভাবে? শুনলি না, তার বাড়ির পেছনে। আর সমস্যা নাই, আমি ড্রোন নিয়ে পরীক্ষা করে নিয়েছি। তার বাড়ির পেছনে একটা গ্যারেজ আছে। আর হ্যাঁ অবনী, তোর না সিক্রেট এজেন্ট ছিল একজন, সে কোথায়? তাকেও মেরে ফেলেছে তারা। আর আজকের কাজটা বেশি কঠিন হবে। সবাই 2টা করে পিস্তল নিয়ে যাবে। জানি না তারা কতজন থাকবে আজকে, তাই সবাইকে সতর্ক করতে হবে। তাই সবাই রেডি হয়ে নাও দ্রুত। যে যার মতো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে এক মরণ খেলার উদ্দেশ্যে। সে মরণ খেলায় শুধু একটাই রুলস হয়, মরো না হয় মারো। তারা সেই মরণের সাথে ডুব দিতে যাচ্ছে। আজকে হয়তো কেউ মরবে না, হয় মারবে। এই অবনী, আমরা তো তার বাড়ির সামনে এসে পড়েছি, এখন কিভাবে যাব? কেন, পেছন দিয়ে ঘুরে তারা গ্যারেজে যাবে। তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই নাকি? ও, ভুলে গেছি, পেছন দিয়ে যে যাওয়া যাবে। আর ভুলা লাগবে না, চল। তারা সবে একে একে সতর্কতা বজায় রেখে পিছন দিয়ে গ্যারেজের সামনে চলে যায়। এই, তারা ভেতরে কতজন আছে আমরা জানি না, তাই আবারও বলছি সতর্ক থাকবে। আর সবাই গুলি হাতে নাও। সবাই একে একে ভিতরে ঢুকে পড়ে। তারা ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে যায়। তারা গ্যারেজের ভিতর তো কেউ নেই, তাহলে তারা কি আমাদের মিথ্যা বলেছে? না, এখানেই আছে। ভালো করে খোঁজো, দেখো কিছু পাও কিনা। তারা সবাই যে যার মতো করে খুঁজতে থাকে। আপনি খুঁজতে খুঁজতে একটা অপরিষ্কার জায়গায় এসে পড়ে। সে সেখানে একটা সুইচ রাখা। অবিন সন্দেহ বশত সেই সুইচটা চাপ দেয়। চাপ দেওয়ার সাথে সাথে বিকট শব্দ করে ফ্লোরে একটা লিফটের মতো দরজা খুলে যায়। ওরে বাসসালা, আন্ডারগ্রাউন্ড করে রেখেছে। এতক্ষণ সবাই এসে হাজির হয়েছে অবনীর কাছে। ওরে বাবা, শালা অবৈধ টাকা দিয়ে আন্ডারগ্রাউন্ড করে রেখেছে। তাই তো দেখছি।
এত কথা বাদ দিয়ে এখন চলো, আর সাবধানে। তারা সবাই আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। বস, কেউ দরজা খুলে ফেলেছে। কি? কেউ তো জানে না এটার কথা। তাহলে এই দাঁড়া, এখানে তো সিসি ক্যামেরা আছে। হুম। দ্রুত কম্পিউটার ওপেন কর, আর তোরা সবাই পজিশন নিয়ে নে, কেউ আসলে গুলি চালাবি। তারা দুজন চলে যায় কম্পিউটার রুমে। বস, এখানে আমাদের 4 জনকে দেখা যাচ্ছে। তাদের সবার হাতে গুলি আছে, কিন্তু কারোই মুখ দেখা যাচ্ছে না। 4 জন? ওকে চলো, তারা আসলেই তাদের মেরে দিতে হবে। তারা সবাই নামতে নামতে একেবারে শেষে চলে এসেছে। হঠাৎ একটা গুলি এসে অবনীর হাতে লাগে। অবনীর হাতে থাকা গুলিটা পড়ে যায়। এরকম হঠাৎ আক্রমণের জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। আবির তাড়াতাড়ি গিয়ে অবনীকে ধরে একটা পিলারের পিছনে চলে যায়। আর মাহি এবং আবির তাদের সাথে গুলিতে মোকাবিলা করেছে। তোমার কিছু হয়নি তো? আরে তুমি বসে থাকো, আমরা যাচ্ছি। আর তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? দেখো আবির, আমার সামনে এখন এসব ন্যাকামি করবে না। আমরা মিশনে এসেছি তোমার ন্যাকামি দেখার জন্য না। এখানে হয় মারো না হয় মরো। আর আমার সাধারণ একটা গুলি লেগেছে, বেশি কিছু না তো, তাই সামনে থেকে সরে গুলি চালাও। বীর ও আর কোনো কথা না বলে যায় আবিদের কাছে। তার পিছনে অবনীও আসে। তারা 4 জন একে একে সবাই মেরে দেয়। অবনীর অসাবধানতার কারণে হঠাৎ আরো একটা গুলি এসে লাগে তার বুকে। সে ছিটকে পড়ে যায় কিছুটা দূরে। অবনীর অসাবধানতার কারণে হঠাৎ আরো একটা গুলির এস লাগে তার বুকে। সে ছিটকে গেছে, পড়ে যায় কিছুটা দূরে। আবির দৌড়ে গিয়ে তাকে ধরে। অবনী ছিটকে পড়াতে তার মুখ থেকে মাস্কটা খুলে যায়। ও তাহলে তোরা মরিসনি। অবনী আবিরকে সরিয়ে দিয়ে আবারও দাঁড়ায়। আরে আল্লাহ যাকে বাঁচায় রাখে তাকে তোদের মতো কুত্তারা কিভাবে মারবি? আর তুই তো মেয়র, তোকে আমি প্রথমে দেখে অনেক অবাক হয়ে গেছি। যাই হোক, তোর কাজ জনগণের সেবা করা, তুই তা না করে তাদের ধ্বংসের পথে ঠেলে দিলি। আরে রাখ তোর বকবক। আমি মেয়র হয়েছি তো কি হয়েছে? এ জীবনে টাকাই সবকিছু। সরকার থেকে যে টাকা পাই তা দিয়ে আমার কিছু হবে না। আমার ইচ্ছা এই বাংলাদেশের টপ 1 নম্বরে আমার নাম থাকবে। তার জন্য আমাকে যা করার আমি তাই করব। কথাগুলো বলার পর তাদের মধ্যে কিছুটা নীরবতা পালন করে। হঠাৎ করে একটা গুলির শব্দ হয়, আর প্রিন্সিপাল স্যার মাটিতে এলিয়ে পড়ে। অবনী গুলি তাক করে আছে সামনের দিকে। প্রিন্সিপালের মাথা ভেদ করে গুলি এপার ওপার হয়ে যায়। আশিক চৌধুরী অবাক এবং কিছুটা ভয় দৃষ্টিতে অবনীর দিকে তাকায়। কি মাহি, তোর কাজ কি শেষ হয়েছে? তারা এক্ষুনি এসে পড়বে। কি কাজ? আর কারা আসবে এখানে? তোরা কাকে আসতে বলেছিস? কিরে ভাই, পেলে নাকি এখন? আমি ভয় পাবো কেন? তোরা কাকে আসতে বলেছিস? আমাদের দলের লোক আসতে হবে না, তোদের এখান থেকে নিতে হবে না। আরে তারা আসার আগে তোরা বাঁচতে পারবি না। তোদের এখানেই মেরে তারপর আমি দেশ ছেড়ে চলে যাব। বলে গুলি করতে যাবে, তখন একটা বুলেট এসে লাগে তার হাতে। তার হাত থেকে গুলিটা পড়ে যায়। আরো একটা বুলেট এসে লাগে তার পায়ে। সে হাঁটু ভেঙে বসে পড়ে। তারা সবাই পেছনে তাকে আদনান সাহেব গুলি হাতে নিয়ে এগিয়ে আসছে, আর বাকি সবাই তাদের পজিশন নিয়ে নেয়। আর একটা গুলি গিয়ে লাগে আসিফ চৌধুরী কপালে। সে লুটিয়ে পড়ে মাটিতে। আব্বু, তুমি এসেছো? তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি, কিন্তু অবনী ঠিক নেই, তার গুলি লেগেছে। অবনী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তার শরীর থেকে অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। আব্বু, অবনী অজ্ঞান হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, আর তোমরা লাশগুলোকে মর্গে পাঠিয়ে দিও। তার সবাই অবনীকে নিয়ে চলে যায় হসপিটাল এবং তাকে এমার্জেন্সি পাঠানো হয়। মিটি মিটি চোখ তুলছে অবনী। সে চোখ তুলে তার পাশে মাহিটে বসে থাকতে দেখে। চারদিকে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে সে। কাকে খুঁজছিস অবনী? আবির কোথায়? পাশের রুমেই আছে। কি হয়েছে তার? তার খারাপ কিছু হয়নি তো? আর এত উত্তেজিত হচ্ছিস কেন তুই? আবির ভাইয়া ঠিক আছে। তোর শরীর থেকে অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে তোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন ডাক্তার বলে ইমার্জেন্সি 3 ব্লাড লাগবে, কিন্তু তোর ব্লাড কোথাও পাওয়া যাচ্ছে না। ভাগ্য ভালো আবির ভাইয়ের সাথে তোর ব্লাড গ্রুপ মিলে যায়, তাই সে 3 ব্যাগ রক্ত দেওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে যায়। তাই পাশের রুমে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজকে যদি আবির ভাইয়ের সাথে তোর ব্লাড গ্রুপ না মিলতো তাহলে কি হতো জানি না। আমি আবিরের কাছে যাব। দেখ অবনী, পাগলামি করবি না, তার থেকেও তুই বেশি দুর্বল। আর সে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, আর তুই শুয়ে থাক। না, আমি তার কাছে যাব মাহি, তুই আমাকে যেতে দে প্লিজ। দেখ অবনী, মাথা খারাপ করবি না, চুপচাপ শুয়ে থাক বলছি।
সেই মুহূর্তে কেবিনের মধ্যে প্রবেশ করে আদনান সাহেব এবং তার স্ত্রী। কি হয়েছে মাই, রেগে আছিস কেন? দেখো না আব্বু, আমি আবিরের কাছে যাব, কিন্তু মাহি আমাকে যেতেই দিচ্ছে না। না, তোর কোথাও যাওয়া লাগবে না। আবির কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আব্বু তুমিও বেশি কথা বলবি না, চুপচাপ শুয়ে থাক। আম্মু তুমি অন্তত বলো না আমাকে যেতে দিতে। না অবনীমা, আমার তুই কোথাও যাওয়া লাগবে না, আবির এখনই ঠিক হয়ে যাবে। আর যখন জানতে পেরেছি তোরা বেঁচে আছিস, তখন যে কতটা খুশি হয়েছি তোদের বলে বোঝাতে পারবো না। কিন্তু তোদের আব্বু আমাকে নিয়ে আসেনি, যা আজকে আনলো তাও তোদের এই অবস্থা। বেশি কথা বলো না, চুপচাপ থাকো। বেশি কথা বললে অবনীর সমস্যা হবে। আদনান সাহেব চলে যায় আবিরের রুম থেকে, গিয়ে দেখে সে বসে আছে। কিরে, তুই বসেছিস কেন? তো কি করব, স্যালাইন তো শেষ, আর শুয়ে থেকে কোনো লাভ আছে? তা ঠিক। সে হসপিটালে অবনী সুস্থ হতে আরো কেটে যায় 10টা দিন। তাকে বাড়িতে আনা হয়েছে কিছুদিন হলো। তা অবনী, তুই সুস্থ আর মিশনও শেষ তোদের, এখন তোদের বিয়েটা তো দিতে পারি। হ্যাঁ না, আমি আমার মামা মামিকে ছাড়া বিয়ে করব না। তারা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, আমি তাদের রেখে আমার নতুন জীবনে পা রাখবো কিভাবে? ওকে, তুই বলতে চাচ্ছিস তুই তাদের ছাড়া বিয়ে করবি না। ওকে ফাইন, আমরা কালকেই যাব তোর মামার বাড়িতে, মানে তোর বাড়িতে। এবার হ্যাপি তুই? হ্যাপি, অনেক হ্যাপি। দেখতে দেখতে সে দিনটা চলে যায়। পরের দিন তারা সবাই মিলে রওনা হয় অবনীর মামা বাড়ির উদ্দেশ্যে, মানে অবনীর বাড়ির উদ্দেশ্যে। তারা 1 ঘন্টা জার্নির পর এসে পৌঁছায় অবনীর মামা বাড়িতে। অবনীর মামা বারান্দায় বসেছিল, এমন সময় তাদের বাড়ির দিকে একসাথে 2টা গাড়ি ঢুকায় সে কিছুটা অবাক হয়ে যায়। সে সহকারে তার স্ত্রী এবং সন্তান তাড়াতাড়ি বেরিয়ে আসে কে এসেছে দেখার জন্য। গাড়ি সে থামে তাদের সামনে। প্রথম গাড়ি থেকে নামে আদনান সাহেব এবং তার স্ত্রী, দ্বিতীয় গাড়ি থেকে নামে মাহি, আবির এবং অবনী। অবনীকে দেখে যারা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আপু তুমি বেঁচে আছো? বলে কাঁদতে দেয় সারা। আরে পাগল, কান্না করছিস কেন? আর এই দেখ, আমি তো বেঁচে আছি। ওই দিন টিভিতে দেখিয়েছিল তোমরা মারা গেছো, জানো সেদিন কত কেঁদেছি। আপু তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আরে পাগল, কি নিয়ে তোদের ক্ষমা করব আমি? আমি কি তোর উপর রেগে আছি? না আপু, তুমি আমাদের উপর রেগে আছো, আমি জানি। রেমা, আমরা জানি তুই আমাদের উপর অনেক রেগে আছিস, প্লিজ আমাদের ক্ষমা করে দে। অবনীর হাত ধরে। আরে মামা কি করছো? হাত ছাড়ো। আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আর ভেতরে চলো, এদের কি বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ও হ্যাঁ, এদের পরিচয় তো বলি না। আগে এদের ভেতরে নিয়ে নাস্তার ব্যবস্থা করো, তারপর বলছি। তারা সবাই ঘরের ভিতরে প্রবেশ করে এবং আপনি আর মাহি চলে যায় কিচেনে নাস্তা তৈরি করার জন্য। কি রে অবনী, তুই এইখানে? তোরা মামি, ওদের জন্য নাস্তা বানাতে হবে তো। যা, আমি করছি। না মামি, তুমি যাও, আমি করছি। তুই এখনো আমাকে ক্ষমা করতে পারিসনি, তাই না? যে আমি তোদের জন্য সামান্য নাস্তা বানাতে পারবো না? মামি কি বলছো তুমি এগুলো? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি সে কবে। আচ্ছা তুমি করো, আমরা যাচ্ছি। অবনী আর মাহি বেরিয়ে আসে কিচেন রুম থেকে। অবনী গিয়ে দাঁড়ায় আবিরের পাশে আর মাহি গিয়ে দাঁড়ায় আবিদের পাশে। যারা এসে দাঁড়ায় অবনীর পাশে আর কানে কানে বলে, কি আপু এরা কারা যে দুজন এসে দুজনের সাথে দাঁড়িয়েছ? দোলা ভাই বুঝি? এই যারা, তোর মুখে কি কিছু আটকায় না? যাব বাবা, সত্যি কথাই তো বললাম, তা না হলে কি কেউ এসে এরকম করে কারোর গা ঘেঁষে দাঁড়ায়? অবনী কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে মামি এসে নাস্তা দিয়ে যায়। নাস্তা খাওয়ার পর্ব শেষ হলে, কি রে অবনী, তাদের পরিচয় তো বললি না? মামি বলছি, এ হচ্ছে আমাদের এসিপি স্যার, আর উনি হচ্ছে তার স্ত্রী, আর বাকি 2 জন ওনার ছেলে। কথাটা শেষ না করতেই তারা বলে ওঠে, তোমাদের জামাই মানে আমার দোলা ভাই, তাই না মাহি আপু? অবনী আসার পর থেকে তুই কথা বললি, এবার আমরা বলি। বলো। আমরা এসেছি অবনীর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি অবনী এবং মাহিকে নিজের ঘরের মেয়ে হিসেবে দেখতে চাই, নিতে চাই। আমি তাদের বিয়ে দিয়ে দিতাম, কিন্তু অবনী আপনাদের ছাড়া বিয়ে করবে না। আর মাহির তো অবনী ছাড়া কেউ নেই, তাই অবনীর যে সিদ্ধান্ত মাহিরও তাই সিদ্ধান্ত। এরা আবার একে অপরকে ভালোবাসে। এখন আপনারা যদি চান তাহলে তাদের দুজনকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। আমরা আর কি বলবো, যদি তাদের দুজন এই বিয়েতে মত থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ওদের সুখী তো আমাদের সুখ। তার কি, হয়েই তো গেলই। তা এখন তোদের দুজনের কোনো আপত্তি নেই তো? তাদের দুজনের একজন কথা বলে না, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা
আরে চুপচাপ থাকার সম্মতির সিদ্ধান্ত দেয়, আর তারা মুখে বলতে বুঝি লজ্জা করে না, হ্যাঁ? তাই না পুরা? তো যাই হোক, তাহলে বিয়ের তারিখ ঠিক করে গেলেই হবে, আর তারা এখন এ বাড়িতে থাকবে। বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়, বাকিরা যে যার রুশে চলে যায়। অবনীও মাহি অবনীর রুমে চলে যায়। তখন অবনীর মামি রুমে প্রবেশ করার সাথে তার মামা। কিছু বলবে মামা? এই নে তোর সম্পত্তিগুলো, আমরা আর এই পাপের বোঝা সইতে পারছি না। না আরে মামি, এগুলো দিয়ে এখন আমি কি করব? এগুলো তোমাদের কাছে রেখে দাও। আরে এটা হয় না, এটা তোর প্রাপ্য জিনিস, তাই এটা তোর কাছেই রেখে দে। মামি আর একটা কথাও বলবে না, যা বলেছে তাই করো। এগুলো তোমাদের কাছে রেখে দাও, যদি না রাখো তাহলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। না যাস না, এগুলো রেখে দিস, তবুও তোরা যাস না। অবনীর মামা এবং মামি চলে যায় তাদের রুমে, এবং অবনী আর মাহিও ফ্রেশ হয়ে নেয়। দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন। অবনী এবং মাহিকে সাজিয়ে এনেছে পার্লার থেকে। তোদের আজকে হেব্বি সুন্দর লাগছে, আমার মন চাচ্ছে আমিও সাজি এরকম করে। ও তাই বুঝি? তোরও বুঝি বিয়ে করার ইচ্ছা যাচ্ছে? আন্টিকে বলবো নাকি? না না, বলা লাগবে না, আমি এমনিতেই ঠিক আছি। বলেই তারা দৌড়ে চলে যায়, আর মাহি অবনীও হেসে দেয়। দেখতে দেখতে তাদের বিয়েটাও হয়ে যায়। তাদেরকে নিয়ে আসা হয় আদনান সাহেবের বাড়িতে। হেঁটে প্রায় মাঝখানে আরো কয়েক মিনিট। এখন রাত 12:02:04। দুই রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে আবির এবং আবির। এই শোন, বিড়ালটা ভালো করে মারবি কিন্তু, বেঁচে যেন না ফিরতে পারে। এই কি বলি তুই? আমি তোর বড় ভাই, এসব বলতে তোর লজ্জা করে না? আসছে বড় ভাই, যা বিড়াল ভালো করে মারবি। বলে আবিরকে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে আর নিজেও ঢুকে পড়ে নিজের রুমে। অবনী ইয়াহাব বড় ঘোমটা টেনে বসে আছে বাসর ঘরে। আবির গিয়ে তার সামনে দাঁড়ায়। অবনী সে তাকে 5 ছুঁয়ে সালাম করে, আবার গিয়ে বসে পড়ে। আবির গিয়ে তার ঘোমটাটা তুলে দেন আর এক নজরে তাকিয়ে থাকে। অন্যদিকে আবির এবং মাহিরও সেম অবস্থা। সে মাহির ঘোমটা তুলে দিয়ে এক নজরে তাকিয়ে থাকে। এই কি হলো? এভাবে কি দেখো? তোমাকে। কেন, আগে কি কখনো দেখোনি নাকি? দেখেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর সাজে দেখিনি। কেন, আগে কি দেখতে খারাপ ছিলাম নাকি? না, তবে আগের থেকেও সুন্দর লাগছে তোমাকে। যাও, লজ্জা করে না বুঝি আমার? ওরে আমার লজ্জাবতী রে। এই শোনো না। বলো। চলো না, ছাদে যাই। এখন যাবো, তাও এত রাতে? তো কি হয়েছে, চলো না। আচ্ছা চলো। তারা দুজন চলে আসে ছাদে। এসে তারা গিয়ে বসে পড়ে দোলনায়। অবনী দোলনাতে আবিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। এই তুমি কিন্তু আমাকে প্রপোজ করনি। তো কি হয়েছে? এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, সো কোনো প্রপোজ করা লাগবে না। লাগবে না মানে? তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করবে। আচ্ছা বাবা, রাগ করছো কেন? করছি, কিন্তু কি দিয়ে করবো? আমার কাছে তো কিছুই নেই। দাঁড়াও, দিচ্ছি। বলে অবনী তার হাত থেকে একটা চুড়ি খুলে দেয়। নাও, এখন করো। আবির কি অবনীর হাত থেকে চুড়িটা নিয়ে তার সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। ভালোবাসা কি তা আমি জানি না, ভালোবাসা কাকে বলে সেটাও জানি না আমি। কিন্তু তোমাকে যেদিন প্রথম শপিং মলে দেখেছি, তারপর থেকে নিজের কাছে কি রকম শূন্যতা অনুভব করি। তোমার প্রতি একটা আলাদা টান, আলাদা আকাঙ্ক্ষা অনুভব করি। এটা কি বলে আমি জানি না। এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমার এক বন্ধু আমাকে বলেছিল এটা নাকি আমার আবেগ, ভালো লাগা, কিন্তু ভালোবাসা না। এটা কিছুদিন পর কেটে যাবে। কিন্তু প্রথমে একটা মানুষের আবেগ দ্বারা শুরু হয় তার প্রিয় মানুষটার কাছে যাওয়ার। আবেগ ছাড়া কখনো ভালোবাসা হয় কিনা জানি না, কিন্তু আমার আবেগ দিয়ে ভালোবাসা হয়েছে তোমার প্রতি। সেই ভালোবাসা থেকে আজকে আমরা নতুন জীবন চলা শুরু করেছি। আচ্ছা, তুমি কি হবে আমার বাবুর আম্মু? নিবি কি আমার এই অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব? হবে কি আমার সূর্য অস্ত যাওয়ার সময়টা দেখার সাথী? হবে কি আমার রাতের জ্যোৎস্না বিলাস করার সাথী? হবে কি আমার একই রাস্তায় পাশাপাশি হাতে হাত রেখে চলার সাথী? আই লাভ ইউ অবনী। অবনী আবির হাত থেকে চুড়িটা নিয়ে বলো। তোমার বাবুর আম্মু, দায়িত্ব নিয়েছি তোমার অগোছালো জীবনটা গুছিয়ে দেওয়ার। সাথী হব তোমার সূর্য অস্ত যাওয়ার দেখার। হব তোমার জ্যোৎস্না বিলাসের সাথী, হব তোমার হাতে হাত রেখে চলার সাথী। আবির উঠে অবনীকে আগলে নেয় নিজের বাহু ডোরে। অবনীও আজ নিজ ইচ্ছে আবদ্ধ হয়ে যায় আবিরের বাহু ডোরে। এভাবে তারা কতক্ষণ ছিল জানা নেই। এই একটা ইয়ে দাও না। ইয়েটা কি? পাপ্পি। আমি এখানে দিতে পারবো না, রুমে চলো। তারা দুজন চলে যায় নিজেদের রুমে। আজ এখান থেকে শুরু হবে তাদের নতুন জীবন, নতুন করে গড়ে তোলা তাদের সংসারের স্বপ্ন। আচ্ছা, তারা হারিয়ে যাক না তাদের অতল ভালোবাসে, দেখাক না তাদের নতুন সংসারের স্বপ্ন। সেখানে আমরা কাবাব মে হাড্ডি মুখে জানতো এখন বহুত শুনে ফেলেছেন। আর না, একেবারে যাবেন কেন? অপেক্ষা করুন নেক্সট গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।